পেতনি ডাইনি এদের হাতগুলো যেরকম লম্বা লম্বা আঙুল হয় না, এরকম ধরো লম্বা আঙুল, অনেকগুলো আঙুল এরকম এরকম করে চলে যাচ্ছে। 3টে ব্লিঙ্ক মনে আছে। ফার্স্ট ব্লিঙ্ক আমরা পড়ে যাচ্ছি, সেকেন্ড ব্লিঙ্ক আমি ছ্যাঁচ যাচ্ছি, থার্ড ব্লিঙ্ক আমি তাকিয়ে দেখছি আমি একটা বাসের নিচে। ভয় আছে বলেই আমরা কোনো জিনিসের মূল্য বুঝি। পৃথিবীতে বেশিরভাগ মানুষ সাকসেসফুল হয় না, তার কারণ তারা অপরচুনিটিকে চিনতে পারে না। একটা বস্ত্র পরে নিয়ে কিছু একটা বলে দেয়, বিশাল জ্ঞান দেয়। আরে এত জ্ঞান, এত তত্ত্ব, এত কিছু দিও না, মানুষকে সাধারণ এটা বোঝাও যে তোমার ঈশ্বর তোমারই প্রতিচ্ছবি। ঈশ্বরকে নিয়ে ব্যবসা বরাবরই হয়েছে এবং ঈশ্বরের কনসেপ্ট তৈরিই হয়েছে ব্যবসাতে। তার কারণটা হচ্ছে যেই সময় দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা তৈরি হলো সেই সময় কিন্তু ঈশ্বরের জন্ম হয়নি। ভয় পাইয়ে যেন ঈশ্বর আর তোমার মধ্যে সম্পর্ক সেই পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশ আর তুমি হেলমেট ছাড়া বাইক চালক। কোনো বন্ধু ফেল করলে দুঃখ হয়, বন্ধু ফার্স্ট হলে আরো বেশি দুঃখ হয়। অনেকে আছে না, আমি পুরো একাই থাকতে ভালোবাসি, সে একটা গাধা। ওই অনুপম রায়ের একটা গান আছে না, শোনো, অভ্যেস বলে কিছু হয় না পৃথিবীতে, পাল্টে ফেলাই বেঁচে থাকে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন গৌরব তপাদার। আর কিছু বলার দরকার আছে কি? পডকাস্টটা অবশ্যই শেষ অবধি দেখবেন, দুর্দান্ত একটা আড্ডা হলো। কেমন আছো বলো? এই তো চলছে ভালো, মানে দুদিন একটু শরীরটা খারাপ ছিল, বাট এখন ঠিক আছে। আজকে তো ঠিকঠাকই মনে হচ্ছে দেখে, কথা এতক্ষণ বললাম। সুন্দরী মহিলাদের পডকাস্ট আসলে শরীর সুন্দর করে নিতে হয়। সুন্দর করে সেজেগুজেও এসেছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, চেষ্টা করেছি আর কি। মানে এখন তো মোটামুটি তোমাকে এরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি, মানে অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, এরকম একদম পরিপাটি সবসময়। হ্যাঁ, মানে থাকছি আজকাল, বাট কিছুদিন আগেও যখন ধরো মানে আমাদের ফিল্মটা শ্যুট করতে গেছি, সেই সময় আমাকে দেখলে মানে তুমি ভাববে যে আমি একটা শ্রমিক লিটারালি পুরো। যদিও মানে এখন তো আমরা এই রিসেন্ট দুদিন আগে একটু মন্দারমণি গেছিলাম, সেখান থেকে ফিরে এসে মানে এত আমরা প্রেশারের মধ্যে ছিলাম যে পুরো আমাকে দেখে তোমার মনে হবে যে ভাই এই লোকটা শিওর শিওর বাড়ির সামনে মাটি কাটছিল। আমি তোমার এখানে আসার আগে আমি আজকে স্যালুনে গেলাম, নয় আমি একটা পডকাস্টে যাবো, আমাকে একটুখানি ঠিকঠাক গ্রুম করে দাও। তারপর আমি চুল কাটিয়ে দাড়িটা সেট করে তারপর এলাম। দ্যাটস ওয়াই তোমার মনে হচ্ছে যে আমার পরিপাটি লাগছে। না না, এখন একদম পরিপাটি। আর তুমি তোমার ফিল্মের কথা বললে, এবার তো তোমাকে একেবারে নতুন রোলে দেখবো আমরা, তাই না? হ্যাঁ, মানে আমি নিজেকেও ওভাবে দেখার জন্য খুব এক্সাইটেড। একটু শুনি। কি শুনবে? গল্প তো এখন জানতে চাইবো না, খানিকটা আভাস পেলে ভালো হতো। দেখো, আমার যে সিনেমাটা আসছে ওটার নাম হচ্ছে আমিষ। আর এই পুরো সিনেমাটায় বিভিন্নভাবে আমিষ আর নিরামিষের একটা কনফ্লিক্ট আছে, এবং এই আমিষ আর নিরামিষের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের সাথে যে প্রধান মুখ্য চরিত্র, সেই চরিত্রকে প্রথমে তুমি যেভাবে দেখবে, তারপর তোমার নিজের মনের সাথে একটা কনফ্লিক্ট হবে, ঠিক যেরকমভাবে নিরামিষ আর আমিষের কনফ্লিক্ট, ওরকম একটা কনফ্লিক্ট হবে যে এই কি মুখ্য চরিত্র নাকি মুখ্য চরিত্র অন্য কেউ। তো এটা হলো আমিষ। খুব কঠিনভাবে বললে তাই, এবং সহজভাবে বললে এটি একটি খুব এন্টারটেনিং ভূতের সিনেমা। মানুষ এখানে ভূত দেখতে পাবে, মানুষ এখানে ভয় পাবে, এবং সেই জাম্প স্কেয়ারটা আমরা রেখেছি, যেখানে তুমি একা দেখতে গেলে বেশ ভয় লাগতে পারে। অনেক দিন বাঙালি কিন্তু ওয়েট করছে সেরকম অ্যাকচুয়াল হরর সিনেমার জন্য। আমার মনে হয় যে প্রেত কথা সেই বদনামটাকে মানে কাটিয়ে দেবে। না, প্র্যাকটিক্যালি তুমি যদি ভাবো, আমি যদি আমার ছোটবেলার দিকটা একটু ফিরে যাই, অলৌকিক বলে একটা সিরিজ হতো। হ্যাঁ 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 হ্যাঁ, মনে আমিও পড়ছে? আমিও আমিও তুমি আমিও দেখেছো? দেখেছি। হ্যাঁ, এটা কি মেবি ইটিভি বাংলায় হতো? হ্যাঁ ইয়েস, রাইট হ্যাঁ রাইট রাইট। একটা দরজা ছিল, সেই দরজাটা বাজ পড়তো। হ্যাঁ রাইট, হ্যাঁ, মনে হয় এটাই হয়তো। হ্যাঁ, বা আমাদের সময় আহাদ দেখতাম আমরা, আহাদ হ্যাঁ হ্যাঁ হতো। হ্যাঁ, আহাট কই, হ্যাঁ। তো মানে এই সমস্তগুলো ছিল। আস্তে আস্তে কি বলতো, মানে ভূতের ব্যাপারটা আমরা মনে করতে শুরু করেছিলাম, বিশেষ করে বাঙালিরা, যে ভূত মানে হয়তো আমাদের কোনো বিদেশি মুভি দেখতে হবে, কোনো হলিউড মুভি দেখতে হবে। গৌরব তপাদার যেরকম একটা ব্র্যান্ড, প্রেত কথাটাও আরেকটা ব্র্যান্ড। দুটো ব্র্যান্ড কিন্তু তুমি সাইমালটেনিয়াসলি তৈরি করেছো। মানে শুধুমাত্র প্রেত কথা নয়, তুমি গৌরব তপাদারকে যে জায়গায় পৌঁছে দিয়েছো, গৌরব তপাদার ভ্লগ,
এটা কিন্তু মানে দেখো মানে আমার চেষ্টাটা সবসময় এটাই থাকে যে টু টু ক্রিয়েট সামথিং ইনোভেটিভ, এবং আমি সবসময় অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে ভাবতে ভালোবাসি। ফার্স্ট তো আমার নিজের প্যাশনটাকে আমি জানি যে আমি কোন বিষয়ে প্যাশনেট, এবং আমার মনে হয় যে আমি এটা খুব বিলিভ করি, এবং আমার যত বয়স বাড়ছে আমি এই জিনিসগুলোকে আরও বেশি বিলিভ করছি যে আমি আমি পৃথিবীর সব কাজে পারদর্শী হতে পারি না। তো আমি যেই জায়গাটায় পারদর্শী সেটা হচ্ছে যে আমি একটা গল্প বলতে পারি। তো গল্প বলাটার পেছনে না আমি অনেক এফর্ট দিই। এবার এই গল্পটাকে আমি ভেবেছি যদি সিনেমার রূপ দেওয়া যায় তাহলে কীরকম হয়। মানে যখনই আমি প্রেত কথায় কোনো গল্প বলি তখন আমার মনে হয় যে আমি তো একটা সিন দেখতে পাই, আমি একটা একটা হয়তো সিন বলছি যে অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে একজন লোক, যিনি একটা লুঙ্গি পরে, হাতের মধ্যে একটা প্যাকেট, কালো প্যাকেট, তার মধ্যে রয়েছে তোমার খাসির মাংস, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে একটা পুকুরের পাশ দিয়ে। আমি এটা পুরো দেখতে পাচ্ছি। এমন সময় পিছন থেকে একটা বয়স্ক ভদ্রলোক এসে তাকে বললেন যে, দাদা একটু খাসির কলিজা হবে। আমি দেখতে পাচ্ছি লোকটাকে, ও ঘুরছে, ঘুরে বলছে যে যে তুমি আবার এখানে এসছো, তুমি আমার পিছু নিয়েছো। তো আমি যতবার এটা পড়ছি আমার মনে হচ্ছে যে ইস, এটা যদি ভিডিওতে হতো কত ভালো লাগতো। তো এরকমই একটা কনসেপ্ট থেকে না আমার আমিষ করা, যে এটাকে একটা মুভি বানাও। এবং তখন আমি এমন অরুণাবদার সঙ্গে সবার ফার্স্টে যোগাযোগ করি যে অরুণাবদা তুমি কি করবে আমার ফিল্মটা ডিরেক্ট। তো অরুণাবদা তখন বললো যে হ্যাঁ আমি ফিল্ম ডিরেক্ট করব। তখন আমরা একটা এন্টায়ার টিম তৈরি করলাম, আমরা গিল্ডের হেল্প নিলাম, গভর্নমেন্টের থেকে আমরা ফেডারেশনের হেল্প নিলাম সেই সময়, এবং নিয়ে আমরা ওভারঅল আমিষ বানালাম। সো মানে এটা একটা অদ্ভুত ভালো এক্সপিরিয়েন্স। নামটাও কিন্তু খুব অন্য রকম। এই নামটা অরুণাবদা দিয়েছে, কারণ অরুণাবদা যখন গল্পটা শুনেছে, শোনার পর অরুণাবদা নিজে, এই গল্পটা অ্যাকচুয়ালি অদ্রিজা বলে একটি মেয়ের লেখা, প্রেত কথায় রয়েছে অলরেডি, এবং সেই গল্পটাকে অরুণাবদা স্ক্রিন প্লের জন্য রিরাইট করেছে। সো দিস মুভি ইজ বেসড অন আ ট্রু স্টোরি, এবং অরুণাবদা ওটাকে মুভির রূপ দিয়েছে, এবং নামটাও অরুণাবদা দিয়েছে। এই যে ধরো তুমি আমাকে একটু আগেই বলছিলে, আমরা যখন অফ ক্যামেরা কথা বলছিলাম, যে এটাই শুরু, এরপর কিন্তু একটার পর একটা মুভি আসতে থাকবে এবং তুমি সেগুলো কিন্তু প্রযোজনা করবে। কিন্তু আমার একটা বক্তব্য আছে, অভিনয় হ্যাঁ করবো, ডেফিনেটলি হয়তো করব, কিন্তু যদি গল্প না চায় তাহলে তো সেখানে অভিনয় করা যায় না। যেমন ধরো আমিষে এমন কোনো চরিত্রই ছিল না যেটায় আমি অভিনয় করতে পারি, বাট আমিষ অ্যাজ আ স্টোরি এতটা স্ট্রং যে আমরা ওই স্ট্রং স্টোরিটাকে শুধু গৌরব তপাদারের স্বার্থে ছেড়ে দিতে পারিনি। তো আমার মনে হয় এটাই একজন প্রযোজকের সব থেকে বড় ডিসিশন, কারণ প্রডিউসার আমাদের ডিওপিও শুভদীপ নস্কর, আমাদের ডিওপি শুভদীপ দাও আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ আ প্রডিউসার, তার ডিসিশন নেওয়াটাই সব থেকে বড়ো কাজ, যে আমি কি ডিসাইড করছি একটা ফিল্মের জন্য। এবং আমার কাছে গৌরব তপাদারের আগে আমিষ, এটা ইম্পর্ট্যান্ট। সো আমি ডিসিশনসগুলো আমার মনে হয় খুব প্রিসাইসলি নেওয়ার চেষ্টা করেছি, আর এটা আমার জন্য একটা জার্নি ছিল, আমি নিজেকে নতুন করে চিনেছি, নতুন পথে হাঁটা। হ্যাঁ এটা তোমার প্রথম স্টেপ এই হ্যাঁ, দিকে। যে আমি কি নিজেকে কম্প্রোমাইজ করতে, নিজেকে স্যাক্রিফাইস করতে পারছি আমার একটা কাজকে বেটার করার জন্য। হ্যাঁ মানে সত্যিই তো, তুমি ভাবো এই যে গৌরব তপাদার ব্র্যান্ডটা তুমি যেটা ক্রিয়েট করেছো, ওটা তুমি প্রযোজনায় দিয়ে দিলে, তুমি ডেফিনেটলি অভিনয়ে আসতেই পারতে। কেননা মানুষ, তোমার যারা ফ্যান, তারা তোমাকে দেখলে আরো অনেক বেশি উৎসাহিত হয়তো হবে। কিন্তু তুমি সেই জায়গাটা অত সহজে ছেড়ে দিলে ওই জায়গাটাকে জাস্টিফাই করার জন্য। হ্যাঁ দেখো, আমার মনে হয় যে এখানে যারা যারা অভিনয় করেছে, প্রীতি অভিনয় করেছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে ও। আমি বলবো যে হরার এন্টিটিটার পার্ট করেছে, ওর নাম হচ্ছে মনিকা। মনিকা ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে একজন প্রযোজক হিসেবে আমি যখন তাদেরকে দেখছি আমার এখনও গুজবাম্পস দিচ্ছে, আমার ওই দিনগুলো মনে পড়ে যাচ্ছে, ওই সেটটা মনে পড়ে যাচ্ছে। আমি একটা এন্টায়ার রাজবাড়ি রং করিয়ে দিয়েছি ভিতরে। আমি জাস্ট একটা কোথায় কন্টিনিউটি, হয়েছিল শুট? এটা হয়েছিল বেলগাছিয়াতে, এবং আমি পুরো এন্টায়ার রাজবাড়িটার ভিতরে রং করে দিয়েছিলাম। আমি একটা পুরো রুমকে জানলা দরজা পুরো ইয়ে করে সিল করে দিয়েছিলাম ভেতরে।
আমি একটা টোটোকে আমি বেলগাছিয়া থেকে বানতলা হাইওয়েতে নিয়ে গেছিলাম একটা ম্যাটাডোরে চাপিয়ে, জাস্ট কন্টিনিউটি মেনটেন করার জন্য। আমার তরফ থেকে যা যা করার একজন প্রডিউসারের আমি সমস্ত কিছু এই মুভিটার জন্য করেছি। আমি যেটা আমাদের শর্ট ফিল্মে এখানে হয়তো লুক টেস্টই অত ভালোভাবে হয় না, আমরা এখানে আলাদা করে লুক টেস্ট করেছি। মেকআপের পেছনে আমি অনেক খরচা করেছি। মেকআপটা আমি প্রচণ্ড সিরিয়াসলি করেছি, যে যে আমার জরুরি। আমার ছবির ভূত সে যেন সস্তা ভূত না হয়ে যায়। একদম ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট। তুমি দেখোনি হয়তো লুকটা, আমি তোমায় পরে দেখাবো। না, একদম একদম। আমরা মেকআপে প্রচুর মানে আমি জাস্ট একটা শট নেওয়ার জন্য আমি সেকেন্ড দিন আবার নতুন করে মেকআপ করিয়েছি। এটা জরুরি, জানো তো। তুমি যখন একটা হরর মুভি করছো, তুমি যদি মানুষকে সেই জায়গাটায়, বিশ্বাসের সেই জায়গাটায় না নিয়ে যেতে পারো, তাহলে সেই জায়গায় সাকসেস কিন্তু পাওয়া খুব মুশকিল। যে জায়গাটায় আমাদের, মানে শুধু আমি বাংলা বলবো না, আমাদের ইন্ডিয়ান হরর মুভিগুলো ফেল করে যায়। হ্যাঁ দেখো, ইন্ডিয়ান হরর মুভি তাও এখন তো ভালো হচ্ছে, যেমন খফ রিসেন্ট বেরোলো। খফ খুব সুন্দর করেছে। আমি রিসেন্ট গতকালই আমি একটা নতুন মুভি দেখলাম, সেটা হচ্ছে মুভি না, সিরিজ বেসিক্যালি, ডোন্ট কাম হোম, নেটফ্লিক্সে। এটাও খুব সুন্দর ছিল। আমি খুব ইন্সপায়ার্ড হন্টিং অফ হিল হাউস দেখে, হন্টিং অফ ব্লাই ম্যানর বা মিডসমার, হেরিডিটারি, এই ধরনের মুভিজ দেখে আমি খুব ইন্সপায়ার্ড। কনজিউরিং ইউনিভার্সটা ডেফিনেটলি। সো আমি না সবসময়, মানে আমি চেষ্টা করেছি যে আমি না বাংলা হরর দেখি না বেশি, এবং আমার এই ফিল্মটা করার সময় মনে হয়েছে যে আমি বাংলা হররকে একদম ছোট করছি না, কিন্তু আমার মনে হয়েছে যে আমি আমি আমার ফ্লেভারটা চাই একটু ওয়েস্টার্ন ঘেঁষা, একটু ইন্টারন্যাশনাল তুমি এটার ঘেঁষা। মানটা রাখতে চাও। হ্যাঁ, এবং আমি মানে আমাদের এন্টায়ার টিম আমরা ওভাবেই ভেবেছি যে আমাদের লাইটিং, আমাদের মেকআপ, আমাদের ওই অ্যান্টিসিপেশন ক্রিয়েট করাটা, আমরা কি আমরা হবে কি হবে, হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আমরা এটাকে থাকতে হবে। ক্রিয়েট করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় মানুষ যখন দেখবে, মানুষ তো ভয় পাওয়ার জন্য হরর মুভি দেখে, একদম। তো আমার মনে হয় মানুষের ভালো লাগবে। এবার বাকিটা অডিয়েন্সের উপর তারা কিরকম ভাবে পছন্দ করে গোটা দেখো, ফিল্মটাকে। অডিয়েন্স তোমাকে পছন্দ করে, মানে এখানে কোনো প্রশ্ন নেই। মানে ডেফিনেটলি আমরা প্রেতকথায় তো দেখতেই পাই মানুষ কিভাবে পছন্দ করে। প্রেতকথাকে নিয়ে তুমি কি ভাবছো এর আগে? প্রেতকথাকে নিয়ে এই যে বললাম, আমিষের মতো আমরা চেষ্টা করবো আরো নতুন কিছু জিনিসপত্র আনার। দেখছি ইউটিউবে হয়তো সবসময় আনাটা এমন যে, কারণ ইউটিউবে খুব গোড় জিনিসপত্র আনা যায় না। হ্যাঁ, অনেক রকমের প্রবলেম বাট তো চলেই আমরা আসে। কোনো ওটিটির সাথে এই মুহূর্তে একটা প্ল্যানে আছি, তারা আমাদেরকে বেশ অনেকগুলো কাজের কথা বলছে। আমি এখনো জানি না সেটা কি তার হবে। মানে আপাতত হলে হলো। প্রেতকথা ইউটিউবে মোটামুটি এরকম ভাবে চললেও প্রেতকথার কোনো নতুন ভার্সন আমরা দেখতে হ্যাঁ চলেছি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে কোনো না কোনো ওটিটিতে তো দেখা যাবেই, তার যদি মানে তুমি তো সবার আরো ভালোবাসা ভয়ঙ্কর থাকে। ব্যস্ত হয়ে যাবে। আমি সবসময় শিডিউল মেনটেন করে চলি, হ্যাঁ, যে আমার এই টাইমে এটা আছে, ওই টাইমে এটা আছে। এখন ব্যস্ততাটা একটু বেড়েছে, কাজের কারণ মধ্যে সবসময় সম্ভব হয়ে নতুন ওঠে না। কাজ যেমন ঢোকে, পুরনো কাজকেও তুমি ছাড়তে পারো না। যেমন আমার প্রেত কথা করতে হয়, ওইদিকে আমাকে এখন সানডে সাসপেন্স করতে হচ্ছে, তার সাথে আরও অন্যান্য নটার গল্প বলে একটা চ্যানেল করতে হচ্ছে, একটা হিন্দি প্রোডাকশনের সাথে আমি কাজ করছি, এলিমেন্ট পডস নামের। মানে একটার পর একটা কিছু না কিছু, এভরি টাইম আই অ্যাম এনগেজড সামহোয়ার। কিন্তু সবকিছুর সাথে কোথাও না কোথাও হররটা জড়িয়ে, এটা কেন? কারণ আমার মনে হয় যে হরর, যখন থেকে আমি স্টার্ট করেছি এখনো পর্যন্ত হরর নিয়ে কাজ করে তো আমি কাজ করছি, মানে কাজ করে তো খেতে পারছি। দুর্দান্ত ভাবে করছো, সেটা নিয়ে কোনো এবং প্রশ্নই নেই। 2 নম্বর না, সামহোয়ার আই এম রিয়েলি ভেরি কানেক্টেড টু দিস সাবজেক্ট। আমার ভালো লাগে। আমার একটা প্রেমের গল্প শোনার থেকে ভূতের গল্প শুনতে বেশি ভালো লাগে। আমার একটা প্রেমের গল্পকে হঠাৎ করে একটা ভৌতিক রূপ দিয়ে দিতে বেশ ভালো লাগে। এবং আমার মনে হয় কি জানো তো, ভয় মানুষের একটা খুব প্রাইমারি অনুভূতি। ভয় এমন একটা অনুভূতি, যে অনুভূতির মধ্যে বাকি সব অনুভূতি লুকিয়ে থাকে। প্রেম করার পর, কাউকে ভালোবাসার পর, কাউকে তুমি খুব ভালোবাসো, সবার আগে তার বিপরীত অনুভূতি তৈরি হবে তাকে হারিয়ে ফেলার ভয়। একদম সবার প্রথম। হারিয়ে ফেলার ভয়টা যদি না থাকে, তাহলে উল্টো দিকের লোকটা বলবে তুমি তাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছো। না, সেই সম্পর্কটারই দাম থাকবে না তুমি যদি সেটা বলো, মানে ভ্যালুটাই থাকবে না যদি হারিয়ে ফেলার ভয়টা না থাকে। একজন মা যখন প্রথমবার মা হন, তার জীবনের সব থেকে বড় ভয় তার সন্তানকে হারিয়ে ফেলার ভয়। কীরকম জিনিস তুমি ভাবো, আমার বাবা হাসপাতালে ছিল, আমি রাতের পর, এই জাস্ট কিছুদিন আগে, মানে আমার উপর দিয়ে প্রচুর হেডেক গেছে। আমি যখন আমিষ করছি, আমি আমিষের শুটে গেছি, আমার বাবা হাসপাতালে, তখনও আমার বাবা হাসপাতালে ভর্তি।
তার আগের দিন অপারেশন হয়েছে, আমি সারাদিন সেখানে থেকে রাত্রিবেলা মিটিং করে পরের দিন আমি লাস্ট ডে অফ শ্যুটে যাচ্ছি। এবং আমি আমাদের যে গোটা এন্টায়ার যে আমাদের টিম ইউনিটের যে র্যাপ আপটা যেটা ছিল, যে র্যাপ হলো পুরো, সেই র্যাপেও আমি ফাইনাল দিনের র্যাপের ছবিতে নেই। এবং আমাকে গোটা টিম বলছে যে উই রিয়েলি মিসড ইউ আ লট। বাট আমি সেই সময় আমার বাবার হসপিটালে গেছি এবং সেখানে গিয়ে বাবার সাথে সময় কাটাচ্ছি, কারণ ভয়। হারিয়ে ফেলার ভয়। হ্যাঁ, যে আমার নিজের লোকটা কেমন আছে। আমার যখন বেড়ালটা ছোট ছিল তখন ও যখন রোজ রাত্রিবেলা, ও তো খাঁচায় ঢুকিয়ে রাখতাম সেই সময়, দুটো বিড়াল ছিল তখন। যেই মুহূর্তে একদিন আমি রাত্রিবেলা, মানে যখনই আমি রাত্রিবেলা আমার পাশের ঘরটা থেকে ওদের চিৎকারটা শুনতে পেতাম, আমি না রাত্রিবেলা ঘুম থেকে কোনো একটা অদ্ভুত কারণ ছাড়াই আমার নিজেকে মনেই হতো না যে ওরা একটা বেড়াল, আমার মনে হতো ওরা আমারই বাচ্চা। আমি উঠে যেতাম, ভালোবাসাটা তো এরকমই হয়। আমি উঠে গিয়ে আমি দেখতাম, এবং আমার সেই বেড়ালগুলো যতদিন ছোট ছিল আমি ঘুমোতে পারিনি, ভয়। তো ভয় না অদ্ভুত অনুভূতি। ভয় আছে বলেই আমরা কোনো জিনিসের মূল্য বুঝি। এটা কিন্তু তুমি দারুণ কথা বললে। আমরা কিন্তু এভাবে কখনো ভাবি না যে ভয় আছে বলে আমরা কোনো কিছুকে মূল্য দিই, তার মূল্যটা ফিল করতে পারি। একদম। আর তুমি সেই ভয়টাকেই প্রচন্ড ভালোভাবে ধরেছো, আঁকড়ে ধরেছো এবং মানুষকে প্রচন্ডভাবে ভয় দেখাচ্ছো, সেটাও খুব সত্যি কথা। কিন্তু আমার এটা তো জানতে ইচ্ছে করছে, তোমার লাইফে ভয়ের কিছু ইনসিডেন্ট রয়েছে কি যেখানে তুমি মারাত্মক ভয় পেয়েছো? হ্যাঁ, অনেক ভয়ের ইনসিডেন্ট আছে। একবার আমি শুয়ে আছি, তোমার আমার তখন একতলায় রুম ছিল, আমার একটা সিঙ্গেল বেড ছিল, এবং সেখানে শুয়ে আছি, আমার গায়ে একটা কম্বল দেওয়া, এসি চলছে, ফ্যানও চলছে। ফোনটাকে নিয়ে দেয়ালের দিকে এরকম করে শুয়ে ফোনটাকে ঘাঁটছি। হঠাৎ মনে হলো ফোনের যে একটা আলো আছে, আর হালকা ঘরের একটা ডিমড আলো আছে, একটা ছায়ার মতো কিছু, ঠিক পেতনি ডাইনি এদের হাতগুলো যেরকম লম্বা লম্বা আঙুল হয় না, এরকম ধরো লম্বা আঙুল, অনেকগুলো আঙুল এরকম এরকম করে চলে যাচ্ছে। আমি না ফার্স্টে এটা দেখেছি, দেয়ালটার উপর দিয়ে এরকম শ্যাডোটা এরকম করে চলে যাচ্ছে। আমি দেখার পর ভাবলাম যে আরে এটা কি। তারপর অতটা পাত্তা দিলাম না, ও ঠিক আছে বাদ দাও, ফোনে চ্যাট করছি। ঠিক 2 থেকে 3 সেকেন্ড আমার মনে হলো আমার হাতের উপর দিয়ে এরকম করে সে হাতটা যাচ্ছে। দ্যাট মোমেন্ট আমি ছিটকে মাটিতে গিয়ে পড়েছি আর চিৎকার করে উঠেছি একটা। খুব স্বাভাবিক। ওটা কি ছিল সঙ্গে অ্যাকচুয়ালি? সঙ্গে লাইট জ্বালিয়েছি, লাইট জ্বালিয়ে দেখছি আমার ঘরে একটা এত বড় মাকড়সা। ভূতের থেকেও বেশি ভয়ঙ্কর এটা। আরে আমি তোমায় বলে বোঝাতে পারবো না ওটা কি ভয় ছিল। মানে আমি বাবাকে ডেকেছি, এটা কিন্তু বেশি দিন আগের ঘটনা নয়, 2-3 বছর আগের ঘটনা। ধরো বাবাকে ডেকেছি, একটা পুরো বাচ্চা ছেলের মতো বাবাকে বলেছি মাকড়সাটাকে তাড়াও, মারো, কিছু একটা করো। বাঁচাও আমাকে। এবং ওই ভয়টা, মানে চূড়ান্ত ভয় পেয়েছিলাম। আরেকবার ভয় পেয়েছিলাম, সত্যি ভয় পেয়েছিলাম, সেটা হচ্ছে আমি একবার বাসের তলায় ঢুকে গেছিলাম। তখন আমি ট্রিঙ্কাসে প্রোগ্রাম করতাম, মানে তখন আমি খুব স্ট্রাগল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা 2017 সালের কথা। সেই সময় আমি ট্রিঙ্কাসে পারফর্ম করতে যাচ্ছি, বর্ষাকাল, আমার পিঠে একটা কাহুন, আমার যে ড্রামার ছিল সে স্কুটি চালাচ্ছে। তখন আমার স্কুটি টুটি কিছু কিছু, আমার কোনো পার্সোনাল ভেহিকেল ছিল না। কালীঘাটের মন্দিরের সামনে দিয়ে, আমি তোমায় বলছিলাম না আজকে পডকাস্টের আগে যে আমি কানেকশন রয়েছে কোনো, কালীঘাটের আমি সঙ্গে মন্দির কিছু। নিয়ে আমার বেশি ফ্যাসিনেশন নেই, তবে আমি আমার নিজের বাড়ির ঠাকুর এবং কালীঘাট মন্দিরকে নিয়ে আমি খুব সিরিয়াস। তো আমি কালীঘাট মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, আমরা ওখানে ট্রাম লাইন আছে, তখন ট্রাম চলতো, বর্ষাকাল, আমরা যাচ্ছি। হঠাৎ করে আমার 3টে ব্লিঙ্ক মনে আছে। ফার্স্ট ব্লিঙ্ক আমরা পড়ে যাচ্ছি, সেকেন্ড ব্লিঙ্ক আমি ছ্যাঁচ যাচ্ছি, থার্ড ব্লিঙ্ক আমি তাকিয়ে দেখছি আমি একটা বাসের নিচে। আমার মনে হয়েছে যে ওকে আই এম ডান, মানে এটাই শেষ। হ্যাঁ, আমি জাস্ট এরকম করে উপু হয়ে পড়ে রয়েছি মাটির মধ্যে। তুমি উঠতেও পারছো না? না, আমার উপরে তো বাসটা, আমি তো মানে ধরো এই যে ধরো বাসটা, জানি না তার ক্যামেরায় তলায় আসবে ঢুকে কিনা, গেছো তুমি? এটা ধরো বাসটা, আমি পুরো এই যে এখান থেকে আমার স্কুটিটা যাচ্ছে, আমি এখানে ঢুকে গেছি বাসটার নিচে, এই যে চাকাগুলো, আমি এখানে শুয়ে আছি। আমি দ্যাট মোমেন্টও পেছনে তাকিয়ে দেখছি কোনো কি গাড়ি আসছে, বাসটা চলে গেলে তো আমায় রান ওভার করে দেবে সেই মুহূর্তে। আর তারপরের ব্লিঙ্কে আমি দেখছি আমাকে কেউ টেনে এখান থেকে বের করলো। লোকজন ওখানে যারা ছিল তারা সবাই কাঁদছে।
যে চাপা পড়ে গেছে। তারা ভেবেছে মরে গেছি, তারপর তারা কাঁদছে আবেগে যে মা তোমায় বাঁচিয়ে নিয়েছে। অ্যান্ড দ্যাট মোমেন্ট আই অলসো মানে ক্রাইড, যে মেবি হয়তো আমার আজকে আর বাঁচার কথাই ছিল না, কিন্তু আমাকে মা বাঁচিয়ে দিয়েছেন। এবং সেই দিন থেকে আমি কালীঘাটের মন্দিরের প্রতি খুব অবসেসড হয়ে পড়ি। মানে মানে মিরাকেলই তো ছিল এটা আমি তোমাকে actually। আরও ঘটনা বলছি, আমিষের আগের কিছু ঘটনা বলছি, মানে মায়ের মন্দিরের। তারপর আর এই ঘটনাটা কোনো পডকাস্টে বলিনি এখনো পর্যন্ত, মানে এরপর যেটা বলবো তোমায়। অ্যান্ড তারপর থেকে মানে আমি এত ভয় পেয়েছি সেই দিনটা, কিন্তু অদ্ভুতভাবে জানো আমার কোনো ফেটাল কোনো দুর্ঘটনা কিছু হয়নি। আমার জাস্ট এখানে একটু কেটে গেছিলো, ওটা ব্যান্ডেড করে নিয়েছিলাম। আমার জামাটা ছিঁড়ে গেছিলো, আর হাতের এইখানে একটু স্লাইড কেটে গেছিলো। আমি ওখান থেকে ট্রিঙ্কাসে গেছি, তারপর পারফর্ম করেছো। গিয়ে পারফর্ম করেছি। খানিকটা এরকম একটা ঘটনা আমার আছে, এরকম মন্দিরের সামনে নয়। তখন আমি তোমার ফোকাস বাংলায় খবর পড়ি, ওকে। আর্লি মর্নিং আচ্ছা। মর্নিং যেতে হতো, মানে 4টের সময় পিক আপ হতো বাড়ি থেকে বেরিয়েছি। ফোর্স বলে একটা গাড়ি আছে, দেখেছো হ্যাঁ, তো, হ্যাঁ, অনেকটা বড়। হ্যাঁ। তো পিক আপের জন্য না ওই গাড়ি পাঠাতো, অনেকে উঠতে হতো। তো অজয়নগরে থাকি তখন, আমি বলছি 2012-13 ওই টাইমটার কথা। আমি অজয়নগর থেকে যাব, এটা হচ্ছে তোমার বিশ্বকর্মা বিল্ডিং তপসিয়া, তার পাশেই ছিল এটা। রুবির কাছাকাছি এসেছি, কালিকাপুর ক্রস করে রুবির কাছাকাছি এসেছি। হঠাৎ করে সকালবেলায় কি হয়, ধরো ঝিমুনি আসে একটা, স্বাভাবিক, অত ভোরবেলায় বেরিয়ে গাড়িতে বসে মানুষ একটু ঝিমোচ্ছি, হঠাৎ দেখলাম আমি কোথাও ঢুকে গেলাম। ঘাচাক করে একটা আওয়াজ হলো, মানে একটা ভীষণ জার্ক হলো, আমি ঢুকে গেলাম কোথাও। ওই লরিগুলো সকালে মুরগি নিয়ে যায়, দেখবে, পোল্ট্রি হ্যাঁ, পুরো গাড়িটা না ওরম ঢুকে গেল। আর পুরো ওই ফোর্সের ড্রাইভারের পাশের দরজাটা খুলে বেরিয়ে গেছে, ততক্ষণে ঢুকে গেছে। আমি দেখছি মানে এইরম সামনে, মানে ওইরকম লোহারি এগুলো। তুমি বিশ্বাস করো, আমার গায়ে হাতে একটু ছড়ে গেছিল স্লাইড। ড্রাইভারটা তো খুব খারাপ অবস্থা, পাশে আরেকজন ছিল, তার মাথা ফাতা ঠুকে গেছে, বেঁচে গেছিল। কিন্তু ওই যে তোমার ওটা ঢুকে গেছে এই পাশ দিয়ে এসে, আমি ভাবলাম যে এটা মানে কোনো মিরাকেল না হলে এটা বাঁচার কথা নয়, অসম্ভব। এবং আমি তারপর আর্লি মর্নিং অ্যাঙ্কারদের একটা অদ্ভুত বাধ্যতা থাকে, তোমার পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, তোমায় খবর ধরতে হবে, 6টার খবর এয়ার হতে হবে। আমি না যে প্যানিক অ্যাটাক, বুঝতে পারছো, কাঁপছি থরথর করে, স্বাভাবিক। মানে আমি না ভাবতে পারছি, আমি প্রথমে ভেবেছি মরে গেছি, তারপর দেখলাম না আমি বেঁচে আছি। এবং তার তুমি ভাবো ওই মোমেন্টটা, মানে আমি তোমার কথাটা শুনে আমার ওটাই মনে পড়ছিল যে ওই জায়গাটায়। এবং তারপরে আমরা গাড়ি থেকে নামলাম, উল্টো দিকের দরজা দিয়ে নেমে না দাঁড়িয়ে রয়েছি, থরথর করে কাঁপছি। আবার অফিসে ফোন করা হলো, একজন ফোন করলো, গাড়ি এলো, আবার নিয়ে গেল। তারপরে বসে মেকআপ করতে পারছি না, তোমাদের হাত কাঁপছে। মেকআপ আর্টিস্ট তখনও আসেনি, তারপর এসে টেসে করলো। প্রথম কথা বলে তোতলাচ্ছি, খবরে কি করব, মানে ওই ট্রমাটা তোমার কতদিন ছিল? কতদিন না, মানে ওই দিনটা পুরোটা আমার ব্যালেন্স করতে টাইম লেগেছে। কিন্তু আমার সকালবেলায় গাড়িতে এরপর আমি কোনো দিন ঝিমোইনি। আমি না নিজে ঝিমোতাম, না ড্রাইভারকে আমি ঝিমোতে দিতাম, আমি কন্টিনিউ কথা বলতাম। ওকে। মানে এটা কিন্তু মাথায় ঢুকে গেছিল একদম, মানে জাস্ট একদম সামনে থেকে ওটা, মানে মৃত্যুকে সামনে থেকে দেখা। ভুতুরে কাণ্ড হয়েছে তোমার সাথে কখনো? সেটা পরে আসছি, আগে তোমারটা শুনি। তুমি একটা ঘটনা বলতে বলতে আমি তোমাকে মাঝখানে কাটলাম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, আমি যেমন এইবার মানে মায়ের কাছে গেলাম আমি শ্যুটের আগে, সো তখন বড় অদ্ভুত ঘটনা হলো। আমাদের জন্য একটা আলাদা করে আরতি হলো। ওই টাইমটায় আরতি হয় না, তখন প্রায় 9টা বাজে। আরতি হওয়ার পর আমার স্ক্রিপ্টটা ছিল ওখানে, এবং আমি একদম মায়ের সামনে দাঁড়িয়েছিলাম। মায়ের কাছে যে ফলগুলো দেয় বা শাড়ি দেয়, নারকেল দেয়, সব দেন, এবং সবাই তো কন্টিনিউয়াসলি দিচ্ছে, সেগুলো তো আবার দেখবে ক্লিন করে আবার সাইড থেকে এরকম পেছন থেকে এসে নিয়ে চলে যায়। আমার যে স্ক্রিপ্টটা ছিল উনি এরকম করে নিয়ে আসছেন, ওইখান থেকে তোমার একটা নারকেল টপ করে আমার স্ক্রিপ্টের উপরে এসে পড়েছে। আশীর্বাদ। ঠিক আছে, সো আমরা এটাকেই মানে আমি মনে করি এগুলোই হচ্ছে ডিভাইন কানেকশন। একদম। বহু মানুষ হয়তো বলতে পারে হ্যাট এসব আবার কিছু পড়েছে বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। দেখুন, সব কিছুর মধ্যেই বিজ্ঞান আছে। আবার কোনো কিছুকে আমরা যদি ডিভাইন হিসেবে ভাবি এবং ভেবে যদি সেটা আমার মনকে যদি সান্ত্বনা দেয়, মনকে যদি ভালো লাগায়,
আমার বিশ্বাসকে যদি আরও সে মানে কি বলবো, আরও যদি গভীরতা দেয় আমার বিশ্বাসকে, তাহলে আমি মনে করি যে সেই ডিভাইন ফিলিংগুলো ইজ ভেরি গুড। এটা একান্ত তোমার নিজের, মানে এখানে কে কি বললো হ্যাঁ, কিচ্ছু এটা যায় কাউকে আসে না। এক্সপ্লেন করারও ব্যাপার নেই। এবং তারপরে মায়ের দেখবে ওই হাতে দেখবে কয়েন থাকে, কয়েন্স দেয় না, আর হচ্ছে প্রসাদ দেয় যেটা লেগে থাকে, ওই কয়েন আর প্রসাদও পুজো দেওয়ার সময় বোধহয় টপ টপ করে পড়ে গেল আমাদের স্ক্রিপ্টের উপর। দেন আমি ফোন করে অরুণাবদাকে বললাম, অরুণাবদা হেভি ব্যাপার হয়েছে, মায়ের থেকে তো আমরা আশীর্বাদ টাকাও পেয়েই পেয়েছি, গেছি, আবার প্রসাদও পেয়েছি, আবার নারকেলও পেয়েছি। তো যাই হোক, মানে আমি এটাকে আশীর্বাদ হিসেবেই নিয়েছি। আমার মনে হয় যে চিনতে পারাটাও একটা বড় ব্যাপার, ফিল করতে দেখতে পারা। পারাটা একটা বড় হ্যাঁ, ব্যাপার। পৃথিবীতে বেশিরভাগ মানুষ সাকসেসফুল হয় না, তার কারণ তারা অপরচুনিটিকে চিনতে পারে না। বেশিরভাগ মানুষ অপরচুনিটিকে ভাবে এমনি কিছু একটা হয়ে যাচ্ছে, এবং তারা সারা জীবন মাথা চাপড়ায়। মানে আমার জীবনের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি অপরচুনিটিস চিনতে পারি, আমি মানুষ দেখে বুঝতে পারি। সো আমার মনে হয় যে এটাই মানুষকে আলাদা করে। কালীঘাটের মায়ের কথা, মানে কালীঘাটের মাকে নিয়ে তুমি সেনসিটিভ এই কারণ, তুমি কালীঘাটের কথা যখন অনেক বললে, কারণ আছে। আরো অনেক কারণ শুনবো, আমি কি কারণে বলছি তোমাকে। আমি একবার বললাম কালীঘাট নিয়ে আমাদের কথা হচ্ছিল, যে আমি একবারই কালীঘাটের তোমার মন্দিরে কেমন গেছি। লেগেছিল? তাহলে আমি এই গল্পটা একটু বলেই বলো নিই বলো তোমাকে। বলো বলো। কালীঘাটের মায়ের কাছে আমার জীবনে একবার যাওয়া, কলকাতায় আমার জীবনে একবারই ট্রামে চড়া, দুটো Okay. একই দিন। আমারও তাই, একবারই ট্রামে চড়া। হ্যাঁ, এটা 2011 বা 12 ওই সময়টায়, তখন আমি ইনকোডায় চাকরি করি। Okay, তুমি কি কলকাতার মেয়ে? না, আমি রানাঘাটের মেয়ে। তুমি রানাঘাটের মেয়ে, ওকে। কলকাতায় তো আমি কাজের সূত্রে এসেছি। তো ওই সময় এমন একটা ব্যাপার হলো, শনিবার রবিবার ওই সময় কোনো একটা ছুটির দিন ছিল, আই থিঙ্ক শনিবার ছুটি ছিল বা রবিবার, ডেটটা আমার এখনো মনে নেই। আমি আমারই বন্ধু, মানে তৎকালীন বয়ফ্রেন্ড বলতে পারো সেরকম, তো তখন আমরা দুজনে ঠিক করলাম যে আজকে ট্রামে চড়বো। তো আমি থাকতাম গড়িয়াতে, গড়িয়া থেকে টলিগঞ্জের এদিকটা এসে এদিক থেকে কোথাও থেকে একটা ট্রামে চড়েছি, ট্রামে চড়ে এদিকটায় আসবো, কালীঘাটের এই পাশটা দিয়ে বেরিয়ে যেত ট্রাম, তখন রাসবিহারীর ওখানে নেমে পড়বো, ওরকম একটা ব্যাপার। তারপর কোথায় যাব দেখা যাবে, কোনো প্ল্যানিং নেই। না আমি নিরামিষ খেয়েছি, না তোমার আমিষ নিরামিষের গল্পটা আছে যেহেতু তাই এটা বললাম, না আমি নিরামিষ খেয়েছি, না আমি আলাদা করে কোনো ধোয়া জামা কাপড় পরেছি, কিচ্ছু নয়, প্ল্যান নেই তো। কিচ্ছু প্ল্যান নেই। আমি তো বেরিয়েছি ডেটে যাওয়ার জন্য। নামলাম ওখানে, বৃষ্টি পড়ছে, নেমে এবার ভাবছি কোথায় যাব। হঠাৎ মনে হলো যে আমি তো কোনোদিন কালীঘাটে যাইনি, মানে আমি কালীঘাট মেট্রো স্টেশনে নেমে যতীন দাস পার্কে ইনকোডার অফিসে চাকরি করতে যেতাম, কিন্তু কোনো দিন আমি কালীঘাট মন্দিরে যাইনি। কি মনে হলো, আমি তাকে বললাম যে চল যাই, বললো চল যাওয়া যাক। কালীঘাট মন্দিরের ওখানে বিশ্বাস করবে না, আমি সারা জীবন শুনেছি ওখানে ভীষণ ভিড় হয়, পাণ্ডাদের প্রচুর সমস্যা হয়, অনেক কিছু শুনেছি। সেই দিনটায় আমি গেলাম, বৃষ্টি যেহেতু পড়ছে, লোকজন ভীষণ কম, আমি বেসিক নর্মাল একটা ডালা নিলাম, মনেও এলো না যে আমি আমিষ নিরামিষ কি খেয়েছি না খেয়েছি, কিছু মনেও এলো না। মনে হলো মায়ের কাছে এসেছি, আমি মাকে একটু ফুল দেব। আমি নিয়ে ভেতরে গেলাম, ট্রাস্ট মি, মানে আমি জানি না ওটা অলৌকিক ঘটনা কি না, কেননা যে শুনেছে বিশ্বাস করেনি। আমি নিচে গর্ভগৃহে গিয়ে মাকে জড়িয়ে ধরে পুজো করে এসেছি সেই দিন। ঠাকুরমশাই যিনি ছিলেন উনি বললেন, মাকে জড়িয়ে ধরে পুজো করে নাও, সুযোগ পাবে না কিন্তু আর। ওই একবার আর মা ডাকেনি, কিন্তু ওইবার যা ডেকেছিল মারাত্মক ডেকেছিল। তারপর তুমি তোমার লাইফে কোনো রকম চেঞ্জেস ফিল করেছো? তারপর চাকরি বাকরি সব আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে টুকটুক করে চেঞ্জেস। মানে আমি দেখো, আমি তো একটু মা বাবার প্রতি দুর্বল, মানে শিব আমার বাবা, কালী আমার মা, মানে এখানে কে কি বলল, পৃথিবী উল্টে গেল, এই সত্যিটা কোনো দিন পরিবর্তন হবে না। তো আমার কাছে মায়ের সঙ্গে একটা দেখা করতে যাওয়া ছিল। কালীঘাটে তুমি যদি যাও, ওখানে আরো ভিতর দিকে শিবের মন্দিরও আছে, নকুলেশ্বর শিব মন্দির, হ্যাঁ কালীঘাটের ভৈরব ভিতরে। মন্দির। আমরা তো ভৈরব মন্দিরে গিয়েও পুজো দিয়ে এসেছিলাম আমিষের সময়। মানে ওটা জাস্ট এমনি গেছিলাম, মানে আমি হঠাৎ আমি তার আগে অবধি জানতাম না যে ওখানে মন্দির আছে। তো আমি হঠাৎ করে বললাম, এখনও তো একটু সময় লাগবে, ভেতরটা তখন একটু বন্ধ ছিল, বললাম যে একটু আধ ঘন্টা তাহলে ওইদিকে ঘুরেই আসি। তো ঘুরতে গিয়ে দেখি ওখানে হচ্ছে আমার বাবার মন্দির আছে।
চলো তাহলে ঢুকি, সেসব গল্প একটুখানি, অনেক মানে একটু দেখাই করে আসি। ঠিক আছে, বাবাও তো অপেক্ষা করছে, অনেকদিন যাওয়া হয় না, দেখাও করে আসলাম। না এইগুলো না মানে সত্যি বড় অদ্ভুত ফিলিং। মানে তুমি যত এগুলো নিয়ে চর্চা করবে, যত আলোচনা করবে, তত তুমি এর গভীরে ঢুকতে থাকবে, এবং যত গভীরে ঢুকতে থাকবে তত তুমি এর ভিতর থেকে ইনসাইটস পাবে। মানে আমি আজকে তোমায় বলছিলাম না যে চেতনা আর কি, মানে যত গভীরে ঢুকবে তত তোমার চেতনার জন্ম হবে। মানে এগুলো ফিল করার ব্যাপার। দেখো আমি এটা মনে করি, কেননা আমি যেহেতু আমার নিয়ম নীতি নেই, মানে আমার কিন্তু কোনো নিয়ম মানার ব্যাপার নেই। যে তুমি ডিলেমার কথা বললে না, আমিষ নিরামিষ, এই ডিলেমাটা আমার মনে নেই, কোনো দিন নেই। মানে আমি কিন্তু মাছ মাংস খেয়েও মা কালীর পুজো করতে পারি, বাবাকে গিয়ে পায়ে মাথা রেখে মানে খানিকক্ষণ ঘন্টা খানেক বসেও থাকতে পারি। আমার মনে কোথাও একবারের জন্যও আসবে না যে আমি খাইনি, নিরামিষ খাইনি, আমিষ খেয়েছি, বা আমি স্নানটা করে আসিনি। আরে যেই লোকটা হাজার গন্ডা মানুষকে ঠকিয়ে সাদা একটা পাঞ্জাবি পরে আর হাত ভর্তি গলা ভর্তি সোনার চেন পরে যেই লোকটা মায়ের কাছে যাচ্ছে পুজো দিতে, সেই লোকটাকে জেল হওয়া থেকে মা আটকাবে না। বরং তুমি যদি দুটো পাঁঠার মাংস খেয়েও মায়ের কাছে গিয়ে সৎ মনে মাকে বলো যে আমি কোনোদিনও কাউকে ক্ষতি করিনি, কোনো মানুষের জীবনকে আমি হ্যাম্পার করিনি, এবং কোনো মানুষ আমার দ্বারা আঘাতপ্রাপ্ত নয়, এবং মা সেটা জানে, বলার দরকার নেই। তুমি এমনি তুমি এমনি ভালো থাকবে। তুমি হয়তো প্রচুর পয়সা থাকবে না তোমার, তোমার হয়তো বিশাল বড় রাজপ্রাসাদ হবে না, কিন্তু অ্যাটলিস্ট তোমার জেলের ঘানি টানতে হবে না। মনের শান্তিটা থাকবে। অ্যাটলিস্ট তোমাকে প্রত্যেক দিন ওই যে মাথার মধ্যে টেনশান যে এই বুঝি আমাকে কোথাও একটা চলে যেতে হলো, এই ভয়ে ভয়ে রোগা হয়ে যেতে হবে না। তুমি না ভেতর থেকে যদি অনেস্ট থাকো না, সবার আগে নিজের প্রতি তুমি যদি অনেস্ট থাকো না, তাহলে সব ঈশ্বর তোমার কাছে সমান, এবং প্রত্যেক ঈশ্বরের তুমি প্রিয় সন্তান, বিকজ ইউ আর অনেস্ট, বিকজ তুমি সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করছো। লোকজনের কাছে আমি প্রচুর গালাগালিও খেয়েছি, ফ্যামিলির কথা বলছি। মানে ধরো কেন? আমি তো একা থাকতাম একটা টাইমে, তখন যেটা হতো আমি যা রান্না বান্না করতাম ভগবানকে দিয়ে দিলাম, আমার কাছে তো মা বাবা, আমি দিচ্ছি, কিছু নেই। সে বাড়ির লোকেরও রাগারাগি করতো, এইগুলো কি যাতা হচ্ছে, মানে ক্ষতি হবে কিন্তু, এর ফল ভুগতে হবে কিন্তু, মানে আমি এরকম কথাবার্তাও শুনেছি জীবনে। ক্ষতি হয়েছে কি কোনো? আমার তো হয়নি। বাস দ্যাটস ইট। দিস ইজ ইয়োর লাইফ। ওই গানটা যেন ইটস মাই লাইফ, ইটস নাও অর নেভার। তো মানে এগুলো না কিচ্ছু যায় আসে না। প্রচুর মানুষ প্রচুর কথা বলতে পারে, জ্ঞানের অভাব নেই, জ্ঞান দাতার অভাব নেই, জ্ঞান শুনতেও পারি। আমি দেখেছি পৃথিবীর সব থেকে মানে যাদের প্রচুর জ্ঞান, তারা 10টা চাকরি করে এসছে, কিন্তু তারা আলটিমেটলি জীবনে আর কিছু করতে পারেনি। তারা জীবনে কিছু করতে পারেনি, পাথর বেচে দিয়েছে লাস্টে এসে, অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। আমি সবাইকে বলছি না এই কথাটা, বাট আমি দেখেছি এমনই। এখন ডিভাইন ফিলিং নিয়ে কথা বলাটা একটা ব্যবসার মাধ্যম। মানুষ ঈশ্বরকে নিয়ে কথা বলে ব্যবসার জন্য। হ্যাঁ, এবং অন্য রকম ভাবে ভয় পাইয়ে দেবে তোমাকে। ভয় পাইয়ে, যেন ঈশ্বর আর তোমার মধ্যে সম্পর্ক সেই পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশ আর তুমি হেলমেট ছাড়া বাইক চালকটার মতো। দারুণ এক্সাম্পল দিলে, এক্স্যাক্টলি তাই। মানে তোমাকে হেলমেট পরতে হবে, নালে পুলিশ ধরবে, তোমাকে এই নিয়মগুলো মানতে হবে, নালে মা বাবা তোমাকে। আমার ঠাকুরের সাথে তো আমার এই সম্পর্কটা না, আমার আমার বাবা মার সাথে তো আমার এরকম সম্পর্ক না। আমি তো আমার বাবা মার সাথে অনেক সময় ঝগড়াও হয়, আমার তো মায়ের সাথে মাঝে মাঝে ঝগড়াও হয়ে যায়, মাঝে মাঝে আমার মাকে গিয়ে জড়িয়ে ধরে বসেও থাকি, আবার মাঝে মাঝে খুব দুঃখ পেলে মাকে জড়িয়ে ধরে কেঁদেও দিই। তো আমি আমার ঠাকুরের সাথেও তাই, আমি আমার ঠাকুরকে গিয়ে অনেক সময় বলি যে এটা ঠিক হচ্ছে না বস, তোমাকে বস এটা বুঝতে হবে, এটা কিন্তু আমার গন্ডগোল হচ্ছে, তুমি দেখে নাও এটা। আমার সাথে আমার ঈশ্বর কি? আমার ঈশ্বর আমারই প্রতিচ্ছবি, যে লোকটা খুন করে, যে লোকটা ধর্ষণ করে, তোমার মনে হয় সে লোকটা মানে সে লোকটার ঈশ্বর কালী?
অসম্ভব, আমার মনে হয় অসম্ভব। অসম্ভব। আর নইলে তার কাছে কালির ডেফিনেশনটা ইট ক্লিয়ার নয়। দিস ইজ দ্য থিং। যে লোকটা সবার টাকা মারছে, যে লোকটা স্ক্যাম করছে, সেই লোকটার কি তোমার মনে হয় যে তার ঈশ্বর মহাদেব? কিন্তু খুব অদ্ভুত ব্যাপার না, তুমি যদি ভাবো, তুমি দেখো মানে যে কালিমাকে লোকটা নিয়ে ঈশ্বর নিয়ে জ্ঞান দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এসে বড় বড় কথা লিখছে, তুমি ধর্মের বিরুদ্ধে গিয়ে কিছু করছো, এই করছো ওই করছো, হ্যান ত্যান কত রকম কথা লোকজন বলে দেয় না? আর বস্ত্র পরে নিয়ে কিছু একটা বলে দেয়, বিশাল জ্ঞান দেয়। আরে এত জ্ঞান, এত তত্ত্ব, এত কিছু দিও না, মানুষকে সাধারণ এটা বোঝাও যে তোমার ঈশ্বর তোমারই প্রতিচ্ছবি, তোমার ঈশ্বর তোমার বাবা মা ছোট থেকে যেটা শিখিয়েছে তোমাকে, সেটাই তোমার ঈশ্বর। তুমি তোমার মাকে যেই সম্মানের সাথে রাখো, সেই সম্মানের সাথে তোমার ঘরের ঠাকুরটাকে পুজো দিও। তোমার মায়ের তোমার তোমার বাবা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, তখন তোমার বাবাকে যদি তোমার সামনেই কেউ খিস্তি করে দিয়ে যায়, যাই বুড়ো সর তো, তোমার খারাপ লাগবে তো? তাহলে তোমার যদি খারাপ লাগে, তুমি অন্যের বাবাকে এই কথাটা বলো না। আর এই ঈশ্বর তো এটাই হওয়া উচিত। এই ফিলিংস মানুষের মধ্যে আমি দেখি না। এবং আমি তোমাকে বলবো, আমি এমন অনেক মানুষজনদের দেখি এখন, কাজের সূত্রেই বলবো, এই যে ধরো কালিমাকে নিয়ে বা শিবকে নিয়ে, বাবাকে নিয়ে এমন একটা, কি বলবো এটাকে, অদ্ভুত একটা ষড়যন্ত্র চলছে ব্যবসার যেন। জায়গা হয়ে গেছে, ব্যবসার জায়গা, আর কিচ্ছু নয়। এবং তুমি ভাবো মানে কালীর সঙ্গে ভূতটা কি সুন্দর লিঙ্ক হয়ে গেছে এখন। দেখো, কালীর সঙ্গে তো ভূত লিঙ্কটা আমরা ছোটবেলা থেকে জানি। কালী পুজো মানেই আমরা জানতাম নন্দী ভিরিঙ্গি, হ্যাঁ না নন্দী হ্যাঁ, ভিরিঙ্গি না, না না, কি জানি, ডাকিনী যোগিনী। ডাকিনী যোগিনী, হ্যাঁ সরি, ডাকে। আমি ছোটবেলায় সেই মা বলতো ডাকিনী যোগিনী বেরোবে, রাত্রিবেলা বেরোস না। তুমি বলো কি সুন্দর দিন ছিল। মা বলতো ডাকিনী যোগিনী বেরোবে, রাত্রিবেলা বেরোস না, বাজি ফাটতো, কালী পুজোয় অমাবস্যা হতো, ভয় লাগতো যে ভূত আসবে আজকের রাতে, ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী। হ্যাঁ, এই যে একটা ভয় ছিল, তার মধ্যেও একটা বিশ্বাস ছিল মা বাঁচিয়ে নেবে। আরে ঈশ্বর তো সরলতার মধ্যে আছে, ঈশ্বর কোনো জটিলতায় নেই, ঈশ্বর জটিলতায় থাকতেই পারে না। কারণ একটা সরল বাচ্চা ছেলে, যেই ছেলেটা এসে তোমার কাছে জিলিপি খেতে চায়, সেই ঈশ্বর। যেই লোকটা তোমার কাছে 1,00,000 টাকা চাইছে, আমি এই করে দেবো তোমার জন্য, সে কিন্তু ঈশ্বর নয়, সে ঈশ্বরের কোনো পৃষ্ঠপোষকও নয়, সে ঈশ্বরের কেউ নয়, সে নিজেরই স্বার্থে ঈশ্বরকে ব্যবহার করছে। ঈশ্বর প্রোডাক্ট তার কাছে। এখন প্রোডাক্টই। শুধু তোমার মন্দিরগুলোর কথা তোমায় বলি, কল্যাণেশ্বরী মন্দির রয়েছে তোমার, এটা মাইথন ড্যামের কাছে। শোনো, আমি কোনো মন্দির পছন্দ করি না, কারণ এই মন্দিরে পাণ্ডাদের যে ব্যবহারগুলো আমি দেখলে মনে হয় যে এই লোকটার তো সামান্যতম যোগ্যতাটুকুও নেই যে এই লোকটা সাধারণ মানুষের সাথে ব্যবহারটা কীরকম করছে, জাস্ট কয়েকটা টাকার জন্য কীরকম একটা যেন করছে। তুমি দেখবে একটা আমি ফিলিংস শোনো, হয় ভেতরে পুরীতে গেলে। গিয়ে দেখছি পাণ্ডা একটা সাধারণ লোককে থাপ্পড় মারছে। আমি তো গৌতম বুদ্ধের কথা পড়েছিলাম, যিনি কিনা সবসময় শান্তির কথা বলেছিলেন। আমি তো কোনোদিনও শুনিনি গৌতম বুদ্ধ কাউকে কেলাচ্ছে। কি বলো তুমি, সত্যি সত্যি? আমি দেখেছি এটা নিজের চোখে। আমি নিজে যেতে যেতে বলছি যে পান্ডা মারছে একটা মানুষকে এরকম ভাবে, মানে এনার তো নিজেরই ভক্ত চেতনার কেউ জন্ম হয়নি। গেছেন হ্যাঁ পুজো দিতে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মধ্যে হচ্ছে। আমি তো রামকৃষ্ণদেবকে সবসময় শুনেছি যে রামকৃষ্ণদেবের কাছে যিনি আসছেন বলছে আমি মদ খাই, সেই মাতালকেও রামকৃষ্ণদেব বসিয়ে জিজ্ঞাসা করছেন যে তোর কাছে ঈশ্বর কি, এবং তাকে বুঝিয়ে দিচ্ছেন যে ঈশ্বরের ডেফিনেশন কি। আমি তো এমন লোককে দেখে বড় হয়েছি, সরল লোক সবাই। মেলাতে পারবে না জানো তো প্র্যাকটিক্যালি। আমি তোমায় কল্যাণেশ্বরী মন্দিরের কথা বলছিলাম, ওখানে গিয়ে আমার না মায়ের জন্য কষ্ট হচ্ছিল। মায়ের সামনে বসে টাকার জন্য ওরা এমন করছে, আমার মনে হচ্ছিল এখানে মা হয়তো ভালো নেই, মানে মা হয়তো ভালো থাকতে পারে না এখানে। মানে আমি জানি না মা কেন ওদের মানে কিছু করছে না বা দেখো, কিছু জানি না, দেখো একটা ব্যাপার কিন্তু মা শোনো, ভালো নেই ওখানে। ঈশ্বরকে নিয়ে ব্যবসা বরাবরই হয়েছে, এবং ঈশ্বরের কনসেপ্ট তৈরি হয়েছে ব্যবসার জন্য। তার কারণটা হচ্ছে যেই সময় দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা তৈরি হলো, সেই সময়ও কিন্তু ঈশ্বরের জন্ম হয়নি। ঈশ্বরের জন্ম হয়েছে সমাজ তৈরি হওয়ার পর, এবং যখন সমাজ তৈরি হলো, তারপর যখন ঈশ্বরের জন্ম হলো। কেন হলো? তার কারণ সমাজকে একটা এমন ভয় আর এমন একটা অর্ডারে রাখতে হবে, যেই অর্ডারে তুমি আমাকে ভয় পাবে। নইলে তো তুমি যে কোনো দিন আমার এগেনস্টে একটা রেভলিউশন তৈরি করে নিতে পারো।
তুমি যদি আমার এগেনস্টে রেভলিউশন ক্রিয়েট করে দাও, তাহলে তো আমি আমার পদ থেকে সরে যাব। তা আমার কাছে সব থেকে বড় অস্ত্র কি? ঈশ্বর। ঈশ্বরের কথা কারা বলবেন? আমার কাছে আমার চেতনাটা খুব ক্লিয়ার। আমার কাছে ওই ভণ্ডামিটা মানে ঈশ্বর বিশ্বাস নয়। আমার কাছে ঈশ্বর খুব সাধারণ, এবং আমি খুব খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমি ঈশ্বরকে দেখতে পাই। আমি আগের দিন মন্দারমণিতে গেছিলাম, দেখছি কয়েকটা বাচ্চা হচ্ছে তোমার বালিটায় বিশাল বড় একটা গর্ত করেছে। হ্যাঁ, যে আরে তোরা গর্ত কেন করেছিস? বলছে দেখবে কি করবো। হ্যাঁ, দেখা দেখি কী করবি। দূর থেকে এসে টপ করে ওটার মধ্যে ঝাঁপ দিয়ে ঢুকে পড়ছে। ঢুকে 2-3টে বাচ্চা এরকম করে ঢুকে বসে আছে। যে ঢুকলি, বলছে বৃষ্টি যদি হয় ভিজবো না। এই যে সরলতাটা, যে বৃষ্টি হলে আমি ভিজবো না, এবং তার জন্য আমি এই গর্তটা নিজেই তৈরি করে নিয়েছি। ওর যে এই সার্ভাইভাল ইনস্টিংক্টটা তৈরি হচ্ছে, এই সার্ভাইভাল ইনস্টিংক্টটা কে তৈরি করাচ্ছে? ঈশ্বরই তৈরি করাচ্ছে। হয়তো ভবিষ্যতে এই ছেলেটাকেই জীবনে এরকম কোনো একটা সার্ভাইভ করতে হতে পারে। যাই হোক, আমরা খুব গভীর আলোচনায় ঢুকে গেছি, মানে আমরা কিন্তু ভাবিনি আমরা যাব এত বেশি গভীর আলোচনা। এটা হয় জানো তো, রিল্যাক্সিং সিচুয়েশনে চলে এসেছি পুরো আমি একদম। হ্যাঁ, মানে দেখো ব্যাপারটা যেটা হয় আমি দেখেছি, মানে কিছু কমন ফ্যাক্টর থাকলে না আলোচনাগুলো এইরকম হয়ে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি পডকাস্টটা এমনই হওয়া উচিত, মানে দুটো মানুষ কোনো কিছু না ভেবে, ক্যামেরা নেই এরকম ভেবে কথা বলছে। আমার তো পডকাস্টে এমনিও স্ক্রিপ্ট থাকে না, একটা প্রশ্নপত্র থাকে যদিও কোনোদিন আমি মেনটেন করতে পারিনি। না, তুমি পডকাস্ট করতে পারবে না, বস প্রবলেমটা হচ্ছে এটা। কোনোদিন পারলাম না স্ক্রিপ্ট মেনটেন করতে, বিশ্বাস কর। মানে এটা নিয়ে আমায় কথাও শুনতে হয়। মানে দেখো, মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে তুমি এমন একটা মাধ্যমে কাজ করছো, তুমি এর আগে নিউজ মাধ্যমে কাজ করেছো। নিউজ মাধ্যমে সেখানে তোমার একজন বস ছিল, যে তোমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিত, সে স্ক্রিপ্টটা পড়ে তোমাকে বলতে হতো। না 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 না, কেউ দেয় না গো। টেলিপ্রম্পটারে আসতো, টেলিপ্রম্পটার দেখে দেখে এইটুকু থাকে টেলিপ্রম্পটারে। হ্যাঁ, তারপর তো তুমি বলতে, আরে কিছু তো ট্যালেন্ট কা ইস্তেমাল করো, ওটা তো নর্মাল। তার জন্য তুমি চাকরিটা পেয়েছো, তার জন্য আমি পাইনি। তুমি চাকরিটা করোনি এবং ভালো কাজ করেছো। কথা, আমার বদলে অন্য কেউ পায়নি। আমি তো এখন ভাবি আমি জীবনে সময় নষ্ট করেছি, বিশ্বাস করো। আমি অতগুলো বছর চাকরি না করলে ভালো করতাম। না বন্ধু, জীবনটা না এরকম নয়, ব্যাপারটা না। তুমি কোনো কিছুই সময়টা নষ্ট করোনি, সব সময় তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। আর তোমার জীবনটা এতটাই ইউনিক, যে তোমার রাস্তাটায় যা যা আছে সব কিছু তোমার মতো করে এনজয়েবল। প্রত্যেকটা মানুষ সবার ক্ষেত্রে তাই। সব মানুষ। তুমি না টাইম ওয়েস্ট করনি। তোমার হয়তো এখন মনে হতে পারে কোনো জায়গায় দাঁড়িয়ে, আরে এটা খুব নর্মাল, এটা মানুষের নর্মাল। যেমন গতকাল আমি আলোচনা করছিলাম, আমি ইউটিউব করি এবং আমার এক বন্ধু ইউটিউব করে, সে আমার থেকে সাবস্ক্রাইবারে বা ভিউতে এগিয়ে গেল। আমার কি হিংসা হলো না? বেশিরভাগ লোক কি বলবে তাকে জিজ্ঞাসা করলে? না না, আমার কেন হিংসা হবে, আমার বন্ধু ভালো করছে, করুক না। আরে মিথ্যা কথা বলে। তার মনে একবার হলেও প্রশ্ন এসছে, কেন এগিয়ে গেল? শোনো, বন্ধু ফেল করলে দুঃখ হয়, বন্ধু ফার্স্ট হলে আরো বেশি দুঃখ হয়। আমি কেন বললাম এই কথাটা? মানুষের রিপু, তুমি তোমার রিপুর উপরে নও না, এটা কখনো সম্ভব না। তাহলে তো আমরা অন্য পর্যায়ে থাকতাম জীবনে। তুমি গৌতম বুদ্ধ হয়ে যেত, এবং আমরা সেই পর্যায়ে যাইনি, নির্বাণ লাভ করতাম একদম। তোমার কাম, ক্রোধ, লোভ, এগুলোর তো জন্ম হবেই, কিন্তু আমাদের কাজ হচ্ছে এগুলোকে প্রশমিত করা। তো আমার বন্ধু আমার থেকে এগিয়ে গেছে, ডেফিনেটলি আমার দেখে মনে হয়েছে যে কেন সে এগিয়ে গেল আমার থেকে। কিন্তু আমি সেই এনার্জিটাকে এমনভাবে চ্যানেলাইজড করলাম যে আমি অতটা ম্যাচুরিটির সাথে সেই জিনিসটাকে এবার ভাবলাম যে আমি কেন হিংসে করলাম, কেন আমার রাগ হলো, আমার রাগ হওয়াটা কি নর্মাল, নাকি আমি এটাকে অন্যভাবেও চ্যানেলাইজ করতে পারতাম, নাকি আমার এমন কিছু করা উচিত যেটায় আমি হয়তো আরও একটা পজিটিভ কম্পিটিশনে যেতে পারি। তার মানে তুমি নিজেরও খুব ভালো ক্রিটিক, তাই তো? 100%। আমি নিজের ক্রিটিক না হলে তুমি পারবেই না কিছু করতে। মানে আমার একটা সুন্দরী মেয়েকে দেখে আমার ভালো লাগবে না, এটা হওয়া আমার প্রবলেম। আমার একটা সুন্দরী মেয়েকে দেখেছি, তাকে দেখে আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ, এটা কিন্তু মানুষ বলে। আরে আমার ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে। আমি আর আমার হাজবেন্ড ধরো তখন বেরোই একসঙ্গে, মানে আমাদের কিন্তু এটা হয়, মানে আমরা খুব ভালো বন্ধু। মানে ও আমাকে ছেলে দেখায়, আমি ওকে মেয়ে দেখাই, মানে দেখ কি সুন্দর দেখতে মেয়েটা, মানে ও দেখলো। মানে আমি এমনও দেখেছি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, ধরো তার হাজবেন্ড বা তার ওয়াইফ একটু দেখেছে কাউকে, তার জন্য রীতিমতো ঝগড়া লেগে গেল। তার মানে ধরো
একজন ভদ্রমহিলা, সে একটু সুন্দর সুঠাম পুরুষ মানুষকে দেখেছে এবং তার দিকে তাকে ভালো লাগেনি, এবং সে বলছে আমি খুব লয়াল আমার হাজব্যান্ডের প্রতি। লয়ালটির সাথে কাউকে ভালো না লাগার কোনো, ভালো লাগার কোনো সম্পর্কই নেই। লয়ালটি সম্পূর্ণরূপে তোমার তোমার ডিউটিজের একটা পার্ট, তোমার রেসপন্সিবিলিটিজের তোমার একটা পার্ট, অ্যাকশনটার পার্ট। তোমার অ্যাকশনের, এক্স্যাক্টলি অ্যাকশনের পার্ট। ভালো লাগা তো ইজ নর্মাল। আমার তোমার এই কাপটা খুব ভালো লেগেছে, এটাই খুব নর্মাল, রাইট? যে তোমার এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। আমার যদি তোমার এই ডেকোরেশনটা দেখে আমি যদি বসো করে নিই পডকাস্টটা, দ্যাট মিনস আমার কিছু প্রবলেম আছে ভাই। আমার একটা ভালো জিনিস দেখে ভালো লাগছে না, আমার একটা ভালো জিনিস দেখে ভালো লাগছে না, দিস ইজ মাই প্রবলেম। আমার মানে এটা ঠিক সেরকমটাই যে একজন বিবাহিত মানুষ, সে সেক্স করতে গেছে এবং তার সেক্স উঠছে না, কি এক্সাম্পল এটা তার শারীরিক সমস্যা, রাইট? এটা তার শারীরিক সমস্যা। সেরকমই তো বেশিরভাগ মানুষ না অতিরিক্ত সতীত্ব দেখাতে গিয়ে অ্যাকচুয়ালি মানুষ হওয়াটার থেকে বেরিয়ে যায়। একদমই, তুমি যেটা বলছিলে যে মানুষের নিজের উপর কন্ট্রোল রাখাটা, একদম। সেটা আমার অত্যন্ত মনে জরুরি। কারোর প্রতি হিংসা হওয়াটা হতেই পারে, কিন্তু হিংসা করাটা ইজ নট নর্মাল, ওটা আমার উপর। আমরা অনেক আলোচনা করছি, কিন্তু জানো তো মানে আমার দর্শকরা কিন্তু, এবং তোমার দর্শকরাও কিন্তু আমাকে ক্ষমা করবে না যদি আমি গৌরব তাপাদারকে সামনে পেয়ে কোনো হরার এক্সপিরিয়েন্স তার না শুনি। আমরা তখন এক বন্ধুর বাড়িতে গানের রেকর্ডিং করতাম, এবং ওই বাড়িটা ধীরে ধীরে করে, ওই বাড়িটার লোকগুলো, আমার বন্ধুটা কেমন যেন বদলে যাচ্ছিল। আমার বন্ধুটা বেশ ভালো চেহারার ছিল, ও ধীরে ধীরে করে কেমন একটা রোগা হয়ে যাচ্ছিল। আমি ওকে দেখে বলতাম যে ভাই তুই ডাক্তার দেখা, রোগা হয়ে যাচ্ছিস। ঠাকুমা হঠাৎ করে একদিন পড়ে গেল সিঁড়ির থেকে, হাত ভেঙে গেল। এবং ওই বন্ধুটা খুব কিপটা ছিল, ও গরমকালেও এসি চালাতো না। তো আমরা ওরকমই এক প্রচণ্ড গরমকালে রাত্রিবেলা প্রায় 12:30 1টা এরকম টাইম হবে হয়তো, আমরা বসে আছি, বসে গানের রেকর্ডিংয়ে ড্রামসের তখন হচ্ছে তোমার ম্যাপিং চলছে, ড্রামসের ম্যাপিং চলছে। এবং সেই সময় তো আমাদের যে আরেকটা বন্ধু ছিল, সে এবার প্যান্ট ফ্যান্ট খুললে আর একটা জাঙিয়া পরে বসে আছে, গরম তো, প্রচণ্ড গরম। আমি সবে বাথরুম থেকে বেরোচ্ছি, আমাদের যে দরজাটা, সেই দরজাটা যে এই যে এরকম করে নামিয়ে খুলতে হয় না, দেখবে এই নামানোর এই মালগুলো উল্টো দিক থেকে যে আসছে, সে যদি ধরো দরজার বাইরে থেকে কেউ যদি এরকম করে নামায়, তাহলে কিন্তু তোমার এই দিকেও ওটা নামবে, হ্যাঁ। বাইরে থেকে যে নামাবে তোমার ভেতর থেকেও তুমি বুঝতে পারবে। আমি, আমার ওই বন্ধুটা এবং সবাই আমাদের রুমে যারা যারা ছিলাম, আমরা সবাই দেখলাম কেউ যেন একটা এরকম করে নামালো। আমার পরে দেখলাম নামছে, যে বন্ধুটা জাঙ্গিয়া পড়েছিল ও প্যান্ট ফ্যান্ট পরছে এরকম করে, কারণ আমরা ভেবেছি কাকিমা এসছে। দরজাটা খুললো, উল্টো দিকে দেয়ার ওয়াজ নো ওয়ান। দরজাটা এভাবে নিজে খুলে গেল, দরজাটা খুলেও গেল, কেউ নেই। কেউ নেই ওখানে। আমরা সবাই ওই মুহূর্তের মধ্যে গাটা পুরো ভারী হয়ে গেছিল সেই সময়। আমি যেটা বলছি এটা প্রায় 2017 সালের কথা। তোমরা কি করলে তারপর? কিছুই করিনি। ওই বাড়িতে আমি আরেকবার দেখেছিলাম। ওই বাড়িটা কীরকম ছিল, এই ধরো আমি ধরো এখানে আমি বসে আছি, এই আমার সামনে কনসোল, এই হচ্ছে দরজা, আমার ঠিক ডান দিকটা এখানটায় দরজা। এই দরজাটার ঠিক ওই দিকে আরেকটা দরজা, এই দরজাটার ওই দিকে আরেকটা দরজা। ওই দরজাটা হচ্ছে স্টুডিওর দরজা, মানে ওই দরজাটা খুললে একটা স্টুডিও। এই দরজাটা আর এই দরজাটার মাঝখানটায় তাহলে কি আছে না, এই দিকে একটা গেট আছে, এই দরজা দরজা এখানে একটা গেট, এটা হচ্ছে ছাদের গেট। এই গেটটা খুললেই ছাদ, সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, ছাদ থেকে এরকম সিঁড়িটা নেমেছে। তখন রাত প্রায় 2-3 এরকম বাজে। হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন ছাদের দরজাটা, তখন কিন্তু বন্ধ, ছাদের দরজাটা থেকে খুব কুঁজো একজন বয়স্ক মহিলা তরতর তরতর করে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। আমি পুরো স্টান্ড, কি হলো, আমি পুরো হা করে তাকিয়েছি যে ছাদের দরজাটা বন্ধ, কে নামছে। আমি গেলাম নিচে, আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করলাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট।
এইটা যেটা বললাম এটা ফার্স্ট, এর আগেরটা যেটা বললাম ওটা সেকেন্ড ইনসিডেন্ট। থার্ড ইনসিডেন্ট আমরা অন্য আরেক দিনের ঘটনা। ছাদে রাত 3:30-র সময় ইউটিউবের জন্য একটা ভিডিও শ্যুট করছি, তখন নতুন নতুন করছি, রাত্রিবেলা করে শ্যুটিং হচ্ছে। ওই বাড়িটার ঠিক পাশের একটা বাড়ি ছিল, একদমই লাগোয়া। আমি শ্যুট করতে করতে দেখলাম একজন স্যান্ডো গেঞ্জি পরা একটা লোক, যে লোকটা জাস্ট আমাদের দিকে তাকিয়ে এরকম করে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আর একটা ব্লিঙ্ক অফ অ্যান আই আমি তারপর লোকটাকে দেখতে পাইনি, মিলিয়ে গেল। মেলাতেও দেখিনি, আমি জাস্ট লোকটাকে দেখিনি, বাট আমার এখনো স্পষ্ট ওই মুখটা মনে আছে। পরে গিয়ে আমি জানতে পেরেছিলাম যে আমার যে বন্ধুটা সে আমায় বলেছিল যে ভাই আমার বাড়িতে না একটা অদ্ভুত ঘটনা আছে। যে কী ঘটনা? বলছে একদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামছি, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি আমার বাড়ির যে ওই সিঁড়ির ওপরে দেখবে সেই কার্নিশগুলো থাকে, মানে বাইরের বাড়ির আউটার সাইডে কার্নিশের ওপর একটা ছেলে পড়ে আছে, রক্ত বেরিয়ে কার্নিশটা পুরো ভেসে যাচ্ছে। যতদূর দেখে বুঝেছি ছেলেটা মরে গেছে আমার বাড়ির কার্নিশে। আমি যে হোয়াট, কী বলছিস? বলছে যে পাশের বাড়ির ওই কাকিমা ফাকিমারা থাকে না, কিছু পাড়ার ছেলেদেরকে বলে এই একটু গাছ থেকে এই পেড়ে দিত, ওই পেড়ে দিত, ডাব পেড়ে দিত। ওরকম একটা ছেলেকে যে কিনা পাড়ার এরকম কাজ করতো ডাব পাড়ার জন্য ডেকেছিল, পড়ে গেছে ছেলেটা গাছ পড়ে থেকে। মরে গেছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টোরি। এটা একটা মানে এটা আমার মানে করা একটা নিজের সিরিয়াস একটা experience। এক্সপিরিয়েন্স, যেটা অনেক দিনের কাউন্ট অফ টাইমে চলেছিল। এবং পরবর্তীকালে ছেলেটির সাথে আমার বন্ধুত্ব থাকেনি, এবং অদ্ভুতভাবে ছেলেটা খুব মানে ডাইভার্টেডও হয়ে গেছিল। মানে এই ধরনের ঘটনাগুলো দেখো, যখন আমরা ভগবান মানি তখন উল্টো দিকটাও তো খানিকটা মানা চলেই আসে। দেখো ভুতুরে ঘটনা না, কতগুলো ভূত তোমার সামনে এসে তোমায় ভয় দেখাচ্ছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে হচ্ছে তুমি কেমন আছো। ভুতুরে ঘটনা, খারাপ ঘটনা, এই জিনিসগুলো শরীরের উপর এফেক্ট ফেলে। এই জিনিসগুলো তোমার জীবনে একটার পর একটা খারাপ ইনসিডেন্টকে ডেকে আনে। সম্পর্কের উপরও প্রভাব ফেলে। মানুষ বদলে যায়, হঠাৎ করে তোমার খুব কাছের মানুষই তোমার সাথে উইয়ার্ড আচরণ করতে স্টার্ট করবে, তুমি তাকে বুঝিয়েও বোঝাতে পারবে না, সে যেন একটা অন্য মাইন্ড দিয়ে ভাববে। এতদিন তুমি যেই মানুষটাকে চিনতে, সে আর এখন ওই মানুষটা নেই। এরকম প্রচুর ঘটনা হয়েছে। আমার নিজের বাড়িতে একবার হয়েছে এরকম, মানে আমার ক্ষেত্রে মনে হয়েছে। হঠাৎ করে আমি একদিন শুয়ে আছি, হঠাৎ মনে হলো কেউ যেন আমার, তখন আমি নিচে শুতাম, মানে মাটিতে একটা তোমার ম্যাট্রেস পেতে ঘুমোতাম। হঠাৎ আমার মনে হলো যে আমার যে কম্পিউটার টেবিল সেটার থেকে না কেউ একজন ঝাঁপ দিয়ে আমার গায়ে পড়লো। জেগে আছো তুমি তখন? আরে না, আমি তখন মানে শুয়ে আছি, জাস্ট অন্ধকার করে ঘরটা একটু শুয়ে শুয়ে একটা ধরো কিছু শুনছি বা এরকমই কিছু একটা, মানে ঘুম হইনি আমি পুরোপুরি। আমি না ওরা তাক করে লাফিয়ে ধরফর উঠেছি, করে উঠে পড়া। লাইটটা জ্বাললাম, লাইটটা জ্বালে কী হলো, আমি স্পষ্ট ফিল করলাম যে কেউ জাম্প করেছে আমার উপর। এবার সেটা ভূত না ভগবান, আই ডোন্ট নো। আমার বাড়িতে যেমন আমরা যে বাড়িতে থাকি, এই বাড়িটা আগে আমরা ভাড়া থাকতাম। এই বাড়িটা যখন তখন অ্যাসবেস্টাসের ছিল, এবং তারপরে গিয়ে যখন এই বাড়িটা ধরো 3 তলা একটা বাড়ি হলো, মানে যিনি মালিক ছিলেন সেই সময়, তিনি আমার এক কাকু আর কি, তিনি 3 তলা বাড়িটা যখন তৈরি করলেন, তিনি বললেন যে বাড়ির ভিতে সোনা দিতে হবে। আমার মা তখন নিজের নাকের ইয়ের থেকে সোনা আর গোপালের বাঁশির থেকে কিছু সোনা ভেঙে নিয়ে ওই ওখানে দিয়ে দিয়েছিল। তো আমার মা খালি বলতো যে দেখবি একদিন আমাদের নিজেদের বাড়ি হবে। কিন্তু কিভাবে হবে, কেন হবে, আমরা কিছু জানতাম না। আমরা খুবই গরিব ঘর থেকে বিলং করতাম। তো আজকে বলছিলাম না যে টাকা ইনকাম করার বিষয়টা, কিছু মানুষের কাছে টাকা ইনকাম করাটা হচ্ছে তার স্বপ্নকে সফল করা, আর কিছু মানুষের কাছে টাকা ইনকাম করাটা শুধুই নিজেকে বাঁচিয়ে রাখা। আমার কাছে টাকা ইনকাম করাটা ছিল যাতে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সারভাইভ করতে পারি। কারণ এই ইউটিউব করব, সিনেমা বানাবো, এসব তো ভাবতেই পারতাম না। এগুলো তো আমাদের কল্পনা করা নিষেধ। আমি যখন ছোট ছিলাম তখন একটা বাইক কেনার কথা ভাবাটাও নিষেধ, কেনাটা তো দূরের কথা। আজকে আমি আমার জীবনের মানে ফার্স্ট সাইকেলটার ছবি তুলেছি। সাইকেলটা আমার বাড়ির বাইরেই রাখা ছিল, কিন্তু সাইকেলটা আমার নয়।
আজকে আর। এই সাইকেলটা আমার মা একজনকে বিক্রি করে দিয়েছিল। তো তখন আমি হঠাৎ করে বাবানদাকে বললাম যে, আরে বাবানদা, তুমি জানো এই সাইকেলটা আমার? হ্যাঁ, হতেই পারে না। আচ্ছা, তুমি বিশ্বাস করছো না এটা আমার সাইকেল? বলছে, ধর তুই এরকম সাইকেল চালাবি? আচ্ছা, দিস ইজ দ্য প্রবলেম। তোমরা আমাকে দেখছো, আমার কাছে একটা গাড়ি আছে, একটা বাইক আছে, আমার 2-3টে গাড়ি, আমার বাড়ি, বাট অ্যাকচুয়ালি এটা আমি নই। অ্যাকচুয়ালি এই সাইকেলটা আমি, বেস ওটা। যেখান থেকে আমি শুরু করেছি। তো মানে আই ফিল ভেরি ইমোশনাল। তো ওই মুহূর্তে আমরা তারপর ওই বাড়িটা পরবর্তীকালে সত্যি আমরা ওই বাড়িটা কিনি। মানে এবং এখন তুমি যেখানে রয়েছো ইয়েস, এই আমি পুরো বাড়িটাই হ্যাঁ, আমি সেটা। পুরো বাড়িটা কিনি। এবং এটা খুব মানে হঠাৎ করে হয়ে যাওয়া একটা ঘটনা। মানে আমি তখন ইউটিউব স্টার্ট করেছি, আমি জানতামও না আমি কোনোদিনও বাড়ি কিনবো, নিজের বাড়ি হবে, আমি ভাবতেই পারতাম না এটা। মানে আমার এখনও মনে আছে, আমি যখন ফার্স্ট বাড়ি কিনবো বলে ঠিক করলাম, সেই সময় নিচতলাটা কিনেছি। তো তখনও না আমি ভাবছি যে আমি কি আদৌ কোনোদিনও মানে এটা টাকাটা দিতে পারবো তো। আমি তো সবে ইউটিউব স্টার্ট করেছি, এই কটা ইনকাম হচ্ছে, মাস গেলে 50,000 টাকা তখন আমি দিতাম ওই বাড়িটা। আমি ভাবতাম যে আমি মানে 50,000 টাকা তখন আমার জন্য অনেকটা, 2020 সাল। এই 50,000 টাকা আমি কী করে দেবো মানে প্রত্যেক মাসে? কিন্তু ওই ঠিক আছে দিয়ে দেবো, করি তো। তখন নতুন নতুন শেয়ার মার্কেট শিখেছি, কিছু টাকা পয়সা রেখেছি, ঠিক আছে, ওখানে প্রফিটও করেছি প্রচুর। তো সেই টাকাটাই বের করে নিলাম যে যা হয়ে হবে। ডাউন পেমেন্ট 5 লাখ টাকা করে দিয়ে তারপরে কাজ করলাম, এবং দেখতে দেখতে পুরো বাড়িটাই কবে কিনে নিলাম নিজে জানি না। মানে আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গোপাল আর আমার মা সেই জায়গাটাতেই থাকে যেখানে সোনাটা পোতা ছিল, ওই রুমটাতেই। ওটা ওদের ঘর। ওটা ওদেরই ঘর। আগে আমি ওই রুমটাতে থাকতাম, ওখানেই আমার ইউটিউব, আমি প্রচুর ভিডিওস বানিয়েছি। আমার বন্ধু বান্ধবরা ওখানে, মানে আমি যখন বিয়ে করি সেই সময় রেজিস্ট্রি আমার হয়, তখন আমি ওই ঘরটাতেই থাকতাম আর কি, তার আগে অবধি। তো ওই ঘরটার প্রচুর ইতিহাস, প্রচুর গল্প, আমার পডকাস্ট নতুন করে শুরু করা ওই ঘরটা থেকেই। সো ওই বাড়িটা আমার কাছে খুব ইমোশনাল একটা জায়গা। এবং দ্যাটস ওয়াই আমার মনে হয় যে ভগবানের প্রেজেন্সটা যেই আসে আমার বাড়িতে, সেই মনে করে যে মানে আমাদের বাড়িতে কিছু তো একটা আছে। এবং এটা জাস্ট কোনো বলার বিষয় নয়, বা এটা কোনো ব্যবসার জায়গাও নয়, কারণ আমি তো আমার বাড়িতে আসার জন্য কারোর থেকে টাকা নিই না। এটা তো আর হয় না। একদমই। কিন্তু মানে কেউ যদি পজিটিভিটিকে ফিল করতে চায়, হি অর শি ক্যান ডেফিনেটলি কাম টু মাই হাউস। এবং ইনফ্যাক্ট আমার এমনও হয় বাড়িতে যে প্রচুর মানুষ আসে, গোপালের কাছে প্রচুর কথা বলে যায়, এবং তাদের যখন হয় সেটা গোপালকে মিষ্টি এনে দেয়। আমি কদিন আগে আমার যখন আমিষের শ্যুট চলছিল, সেই সময় আমি গেছিলাম ইয়েতে, কি বলে ওটা, আমার সুজন্য বলে আমার একটা বন্ধু আছে, ও অ্যাস্ট্রোলজার। হ্যাঁ হ্যাঁ, সুজন্য তো আমার সুজন্য, কাছেও ও এসেছে, আচ্ছা আচ্ছা, আমরাও সুজন্য তো খুব তোমার ভালো ছেলে, পডকাস্টেও ভীষণ এসেছে। ভালো ছেলে। সুজন্যর বাড়িতে আমি গেছিলাম। তো সুজন্য কিন্তু খুব মানে মানে জেনুইন একজন ও ছেলে, সাবজেক্টটা বোঝে। খুব বোঝে, প্যাশনেটলি কাজ করে, এবং ও এটাকে ব্যবসা হিসেবে দেখে না, ও প্যাশনেটলি করে। সুজন্য যে কত মানুষের ফ্রিতে দেখে দেয়, ফ্রিতে বলে দেয়, ফ্রিতে রেমেডি করিয়ে দেয়, মানে আমি তো চিনি ব্যক্তিগতভাবে, আমি জানি এটা ভালো মানুষ। তো ও যেমন ওর বাড়িতে আমি যখন গেছি আমিষের শ্যুটের মধ্যিখানে, তখন হচ্ছিল না যে আমি যেখানে সেখানে টয়লেট পটি এইসব জিনিসপত্র আমার ভালো লাগে না। আমি একটু এই ব্যাপারটা মেনটেন করি, এই হাইজিনটা আমি মেনটেন বেশ করি। পিটপিট এই ব্যাপারে। আমি জাস্ট মাঝখানে লাঞ্চ টাইমটাতে আমি ওখান থেকে বেরিয়ে গেছি। আমি বেরিয়ে গিয়ে সুজন্যর বাড়িতে গেছি লোকেশন থেকে। সুজন্যর বাড়ি থেকে আমি ফিরেছি। ফেরার পর আমাকে সুজন্য বলছে যে, মামা, আমার না মনে হয় তোমার সাথে কিছু একটা এসেছিল। আচ্ছা কেন? বলছে তুমি যাওয়ার পর আমি শুয়ে আছি, বলছে খালি মনে হচ্ছে আমার গায়ে কেউ ঝাঁপ দিচ্ছে। বলে আমার মনে হয় এখানে কোনো ডিভাইন এন্টিটি গোপাল ছিল। গোপাল খেলছে। এবং আমি আজকে আমার মনে হয় যে ওই সেদিন আমি শুয়েছিলাম, আমার ওপর কেউ পড়েছিল, ওটা ভূত ছিল না, ওটা গোপালই ছিল। কেউ হয়তো বলতে পারে যে তুমি বাড়িয়ে বলছো বা কিছু, তাতে আমার কিছু যায় আসে না, এটা আমার নিজস্ব বিশ্বাসের জায়গা। এরকম প্রচুর আমাদের বাড়িতে গোপালের ইয়ে রয়েছে। মানে আমার এখনও মনে আছে, আমাকে ফার্স্ট সুজন্য, আমাদের যেদিন সুজন্য আমাকে আর প্রিয়াঙ্কাকে বুড়ো ভাত খেতে দেয়, এবং সেই দিন সুজন্য আমার কানের মধ্যে কিছু একটা বলেছিল, কি বলেছিল সেগুলো আমি এখানে বলবো না। এবং তার পরবর্তীকালে আমি রেডিও মির্চিতে মহাভারতে কৃষ্ণ করি, এবং পুরো গোটা মহাভারত জুড়ে 6টা সিজন জুড়ে, মানে 6টা মাস জুড়ে আমি কৃষ্ণ করেছি। আমি ক্যারেক্টারটাকে যাপন করেছি,
কারণ আমাকে গীতার কথাগুলো নিজের মুখে বলতে হয়েছে, কৃষ্ণ হয়ে বলতে হয়েছে। তুমি বুঝতে পারছো কতটা ধৃষ্টতা, কিন্তু কি অদ্ভুত রিয়েলাইজেশন তুমি পেয়েছো কতটা জীবনে। কিছু রিয়েলাইজ করেছি আমি জীবনে। এবং আমার মনে হয়েছে যে এইভাবেই ভগবান আমাদের গাইড করে। আমি কিন্তু একবারও গীতাতে কৃষ্ণ যে কথাগুলো বলছে, আমি যখন বলেছি, আমি মানুষকে বোঝানোর জন্য আর বলিনি সেদিন। প্রত্যেকটা কথা আমি এমনভাবে ডায়লগ থ্রো করেছি যেন ভগবান কৃষ্ণ আমাকে বলছে। মানে আমার গুজবাম্পস দিচ্ছে। আমি তার গলার আওয়াজ হচ্ছি, কিন্তু নিজেকেই বলছি। দিস ইজ লাইক আ সেলফ টক। এটা অদ্ভুত মানে দিস ইজ একটা লাইক আ অদ্ভুত সেলফ টক। মুহূর্ত। অদ্ভুত মুহূর্ত, অদ্ভুত মোমেন্ট। ওই মুহূর্তটা স্টুডিওর মধ্যে কি ছিল, ইউ কান্ট ইমাজিন। এবং তারপরে গিয়ে এখন তো মির্চিতে কৃষ্ণ কথা হচ্ছে, সেখানেও আমি কৃষ্ণটা করছি। এবং মানে আমার লাইফে প্রচণ্ড রকমভাবে ইম্প্যাক্ট গোপালের একটা গোপালের, বিশাল বড় তোমার জীবনে ইনফ্লুয়েন্স বিশাল রয়েছে। বড় ইনফ্লুয়েন্স। অনেকে বলে যে এটা হয়তো হাতির দাঁত, বাট এটা হাতির দাঁত নয়, হ্যাঁ, আমিও ভুল এটা এটা করেছিলাম প্রথমে দেখে। বরাহদন্ত। এটা হচ্ছে বরাহদন্ত। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে বরাহ অবতার, সেই বরাহদন্ত। মানে আমি অন্য কোনো কিছু ধারণ করি না, বা আমি অন্য কোনো কিছুর ব্যাপারে, মানে আমি অন্য কোনো কিছুতে অত ইন্টারেস্টেড নই। বাট আমি এগুলোতেই, মানে আমি আমার ঈশ্বর নিয়ে খুব খুশি। একদিকে ভালো জানো তো, মানে দেখো তুমি যে কাজের মধ্যে রয়েছো, তোমার কাজের যে দিকটা, সেখানে ঘুরে ফিরে খানিকটা নেগেটিভিটি এসেই যাওয়ার কথা তুমি যদি ভাবো, কিন্তু তোমার গোপালই তোমায় বারবার বাঁচিয়ে দেয় প্রতি পদে। হ্যাঁ, মানে আর আমার না কোথাও দাঁড়িয়ে মনে হয় যে এগুলো সব ব্যানার্জি। এবং কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় যে হ্যাঁ, মানে হয়তো যাদেরকে আমরা ভূত বলি, তারাও কোথাও দাঁড়িয়ে হয়তো আমাদের হেল্পই করে, মানে আমাকে হেল্পই করে হয়তো। নইলে তাদের কথা বলছি, তাদের নিয়ে এত আলোচনা করছি, তারা সব তো সময় চায়, আমি ভাবছি। শুনেছি তারা নাকি চায় যে তাদের নিয়ে চর্চা হোক। হ্যাঁ, ডেফিনেটলি চর্চা হওয়াটা তো মানে দরকার। দেখো, এইগুলো না সব এনার্জি, তুমি কিভাবে তাকে দেখছো সেটার উপর। তুমি ভূতকে প্রচুর ভয় পেলে ভূত তোমায় ভয় দেখাবে। বাচ্চারা কিন্তু দেখবে ভূত ভয় পায় না। একদম ছোট বাচ্চারা পায় না, একটু বড় হলে আমরা ভয়টা দেখাই। দেখাই। একদম ছোট বাচ্চারা, প্রচুর এমন ভিডিওস আছে, ছোট বাচ্চা কারোর সাথে খেলছে, খিলখিল এই করে এক্সপিরিয়েন্স খেলছে। আমার জীবনে আছে। তোমার বাড়িতে হয়েছে এরকম কিছু? আমার মেয়ে খেলতো ছোটবেলায় এরকম। ও কিন্তু ভয় পেত না, তুমি ভয় পেতে। আমি ভয় পেতাম। তো তার মানে আমরা কিভাবে দেখছি তার উপর সমাজ, তার উপর মানুষ, তার উপর পুরো ওভারঅল একটা দৃষ্টিভঙ্গি নির্ভর করে। আমরা কিভাবে দেখি একজনকে, মানুষের ক্ষেত্রেও তাই। তোমার অফিসে যেই মেয়েটি হয়তো তোমার সব থেকে বড় কম্পিটিটার ভাবতো নিজেকে, সে তোমাকে কম্পিটিটার ভাবে দেখতো, তাই জন্য সে আজীবন তোমার নামে নিন্দাই করেছে। আবার এই মেয়েটি যদি তোমাকে বন্ধু ভাবে দেখতো, তাহলে এই মেয়েটি তোমার নামে আজীবন সুনাম করতো। পুরোটাই আমাদের ভাবনার মধ্যে, তুমি যেটা বলছো প্র্যাকটিক্যালি তাই, আমাদের সবই তো চলতে থাকে, আমরা বেশিরভাগ ভেতরে সময় ভেতরে কাউকে চলতে না থাকে। জেনে তাকে নিয়ে মন্তব্য করতে ভালোবাসি। একদম। মোস্ট অফ দ্য টাইমস আমরা কাউকে জানি না, কাউকে চিনি না, বাট তাকে নিয়ে মন্তব্য করছি। কেন? কারণ কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে পারলে আমাদের ভালো লাগে, একটা ইনার স্যাটিসফ্যাকশন আসে। এবং এই স্যাটিসফ্যাকশানটা একটা নিজেকে ট্রিট দেওয়ার মতন। এবং খুব সাধারণ, খুব নিম্ন ভাবনা চিন্তা, খুব নিম্ন জীবনযাপনের মানুষ এটাতে খুব খুশি। তাই জন্যই তারা ডেইলি সোপস দেখে, সিরিয়ালস, এটাতে আনন্দ পায় তারা। তোমার সাথে কথা বলে আমি একটা জিনিস খুব ভালো বুঝতে পারলাম জানো তো, মানে তুমি যে তোমার কাজের মধ্যে দিয়ে আস্তে 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 নিজেকে কত রকম ভাবে, কত দিক থেকে পরিবর্তন করার চেষ্টা করেছো। তোমার প্রথম দিকের ভিডিও যদি দেখি আর আজকের তুমি, অনেক আলাদা। হ্যাঁ, মানে এটা অবজার্ভ করা, মানে আমি নিজেও প্রচুর ভুল করি এভরিডে, আমি করেওছি প্রচুর ভুল। সবাই করে, কে ভুল করে না? একদম। বাট দ্য থিং ইজ যে নিজেকে তুমি কতটা রেকটিফাই করতে পারছো, কারণ ভীষণ এইটা দিন important। শেষে গিয়ে তুমি তোমাকে ঠিক করছো, তোমার আনন্দে থাকা। মানে আমি না বলি কি, মানে আমরা না আমাদের মাথার ভিতর আটকে আছি বেসিক্যালি। পাগল কারা?
ডিপ্রেসড হয়ে সুইসাইড কে করে? যারা নিজের মাথার মধ্যে আটকে যায় পুরোপুরিভাবে, বেরোতে পারে না তার মধ্যে থেকে। নিজের মস্তিষ্কই নিজের জন্য একটা কারাগার। আমি কিছুতেই মাথার থেকে বেরোতে পারছি না। ঘুম থেকে উঠে আমার একটাই চিন্তা মাথায় আসছে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটাই চিন্তা মাথায় আসছে, দুপুরবেলাতে একটাই চিন্তা মাথায় আসছে, কিন্তু আমি চিন্তাটা করতে চাই না, তাও চিন্তাটা করছি 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 করতে করতে নিজেকে পাগল বলে মনে হচ্ছে, ফ্রাস্ট্রেটেড লাগছে। আমি কেন করছি? আমি এটা থেকে বেরোতে চাই, কিন্তু বেরোতে পারছি না। অনেক কিছু করার চেষ্টা করছি, সেগুলো করতে গিয়েও আমার ওই চিন্তাটাই মাথায় আসছে। তখন ভাবো তো কতটা প্যাথেটিক। না, এটা ফিল করতে পারি, কেননা আশেপাশে অনেককে দেখেছি মানে সেই জায়গাটায় আটকে যেতে, আমি একটা লুপের এরকমভাবে বাইরে বেরোতে না পারা। আমি নিজেকে আমি প্রত্যেকটা মানুষকে যখন দেখি, তার কোনো নেগেটিভ পয়েন্ট যখন আমি দেখি, আমি তাকে জাজ করি না। আমি সবার আগে দেখি যে আচ্ছা এইটা কি আমার মধ্যে আছে। এটা বিশাল বড় যদি গুণ। থাকে, যদি থাকে, আমি আমি একজনকে চিনি, আমি হয়তো নাম করবো না, হি ইজ ভেরি সেলফ অবসেসড। আমি সবসময়, আমি এখন যখনই কথা বলি কারোর সাথে, আমি ভাবি যে আচ্ছা কোথাও আমি আমার নিজের ভিউয়ারশিপগুলো নিয়ে কথা বলছি না তো? আচ্ছা কোথাও আমি আমার কটা বাটনস আছে ওটা নিয়ে কথা বলছি না তো? আচ্ছা কোথাও আমাকে দেখতে ভালো না খারাপ সেটা নিয়ে কথা বলছি না তো? আমি কতজনকে ইমপ্রেস করে ফেলতে পারি এটা আমার মূল উদ্দেশ্য না তো? আমি এটা নিজেকে কোয়েশ্চেন করি, এবং যদি কখনো আমি বলেও ফেলি এমন কথা, আমি হয়তো তাকে বুঝতে দিই না, কিন্তু আমি পরবর্তীকালে ঠিক পরের শব্দটায় নিজেকে কারেক্ট করে নিই। চেক করে নেওয়া। আমি এটা বলবো না, এখানেই স্টপ, লাস্ট টাইম বললাম এই কথাটা। আমি হয়তো কালকে আবার এমন কথা বলেই ফেলতে পারি, কালকে আমি আবার নিজেকে কারেক্ট করবো যে আজকের মতো এখানেই স্টপ, এই কথাটা আমি আর বলবো না। নতুন যারা ইউটিউবে কাজ করতে আসছে তাদের তোমার থেকে অনেক কিছু শেখার আছে, জানো তো। আমি তোমার কাছে বসে বসে এখানে অনেক কিছু শিখছি, আমি সিরিয়াসলি শিখছি। মানে একটা মানুষ তার স্ট্রেংথ, মানে ইনার স্ট্রেংথটা কোন লেভেলে নিয়ে যেতে পারে। না দাদা, আমি অনেক হ্যাটস ক্ষেত্রে অফ। দুর্বলতাও ফেস করি, প্রচুর দুর্বলতা ফেস করি। আমি প্রচুর সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বাথরুমে যাই, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কী করছি। আমার এমন নয় যে আমি সব সময় খুব মোটিভেটেড থাকি। অনেকে হয়তো বলে মোটিভেশনাল স্পিকার, সেই করে দিল ওই করে দিল। আরে ভাই, মোটিভেশনাল স্পিকারটা ম্যাটার করে না, আমরা সবাই মোটিভেশনাল স্পিকার। ফ্যাক্টরটা হচ্ছে যে সামটাইমস আই ফিল ভেরি লস্ট টু। আমারও খুব মনে স্বাভাবিক হয় যে কিন্তু এটা। আমি এটা কী করছি, আমি এটা কেন করছি, এটা করে কী বা হবে। কখনো খুব হতাশা গ্রাস করে, এমন নয় যে হতাশা কখনো গ্রাস করে না, প্রচুর হতাশ হয়ে যাই অনেক সময়। হয়তো সব ভালো চলছে, হয়তো সবাই সেলিব্রেট করছে আমার কোনো একটা অ্যাচিভমেন্টকে, কিন্তু আমি হয়তো সেই সময় খুব হতাশ হয়ে গেছি। ইনফ্যাক্ট আমি একটা সময় মাঝখানে খুব সিভিয়ার একটা ডিপ্রেশনের মধ্যে দিয়েও গেছি, কিন্তু আমি ওটাকে নিজেই ট্রিট করেছি। এবং এই হতাশাগুলো এমন একটা জায়গা, যে হতাশাটা খুব ড্রেন্ড করে দেয় ভিতর থেকে, তোমার কিচ্ছু ভালো লাগবে না, খালি ফিল হয়। খালি ফিল হয়। না তোমার কাজ করতে ইচ্ছে হবে, না তোমার কথা বলতে ইচ্ছে হবে, না তোমার আড্ডা মারতে ভালো লাগবে, না তোমার সিনেমা দেখতে ভালো লাগবে, না নতুন জ্ঞান শুনতে ভালো লাগবে। সেই মুহূর্তটায় শুধু তোমার দরকার, মানে আমি যেভাবে নিজেকে খুঁজে বের করেছি, ওই মুহূর্তটায় শুধু দরকার জাস্ট টাইমটাকে পার করে যাওয়া, জাস্ট চুপচাপ বসে থাকো। মানে এটার কোনো মানেই নেই যে তুমি সবসময় কিছু করছো। কিছু না করাটাও অনেক সময় অনেক কিছু করা। আমি তোমার কথা শুনে একটা জিনিস বুঝতে পারলাম, তুমি প্রচুর কথা বলো, তোমার প্রচুর বন্ধু বান্ধব, তুমি ভীষণ এক্সট্রোভার্ট। হ্যাঁ, প্রচুর কিন্তু প্রচুর। কোথাও তুমি হয়তো অ্যাম্বিভার্ট, পুরোপুরি এক্সট্রোভার্ট নয়। অ্যাম্বিভার্ট মানে কি? ভেতরে মাঝামাঝি। একটা ইন্ট্রোভার্ট কোথাও মানুষ লুকিয়ে আছে। হ্যাঁ, হওয়া তো উচিত, এটা আমার মনে হয় তুমিও তাই হয়তো, কারণ আমরা আমি তাই, সবসময় নিজেদের আমি সাথে কথা জানি, বলতে থাকি, আমি তাই। আমরা সবসময় নিজেদের সাথে কথা বলি। একটা সার্টেন টাইমের পর গিয়ে দেখবে একটু নিজের সময় প্রয়োজন পড়ে, সেই জায়গাটায় তখন কাউকে ঢুকতে দিতে ইচ্ছে করে না। ঠিক ঠিক। এগুলো একটা ক্যালকুলেশন। যখন তুমি একটা ফ্যামিলির মধ্যে থাকো, সবসময় তুমি তোমার নিজের টাইমটাকে অত প্রায়োরিটি দিতে পারো না, বিকজ তুমি একটি পারিবারিক এবং সামাজিক জীব। তো একদম। তোমাকে সেটাও মেনটেন করতে হবে, তোমাকে এটাও দেখতে হবে তুমি এতটাও কাজে ব্যস্ত নও, এতটাও নিজেতে মত্ত নও, যে এটাও এক ধরনের সেলফ অবসেশন। এতটাও তুমি নিজেতে মত্ত নও যে তুমি তোমার ফ্যামিলিকে বা তুমি তোমার
বাড়ির লোককে বা তোমার পেটকে টাইম দিতে পারছো না, বিকজ তুমি তখনই সতেজ হবে যখন তুমি এই মানুষগুলোর সাথে থাকবে, কারণ তুমি মানুষ, তুমি সামাজিক জীব। সবার সঙ্গে থাকা, আবার কখনো কখনো শুধু কখনো একটু কখনো নিজের শুধু সঙ্গে একটু থাকা। একা থাকা, এই ব্যালেন্সটা যে যত ভালো করে সে তত ম্যাচিওর। এই অনেকে আছে না, আমি পুরো একাই থাকতে ভালোবাসি, সে একটা গাধা। মানুষ তো সংঘবদ্ধ জীব। ছোটবেলায় একটা সময় ছিল জানো তো, মোটামুটি টিনেজের পর যখন ধরো চাকরি বাকরি পেয়েছি, ওই 21-22 বছর বয়সটা, তখন না একা ঘুরতে দারুণ লাগতো। আমার কোনোদিনও ভালো না, লাগে আমার ভীষণ ভালো লাগতো। সময়ের সঙ্গে সঙ্গে আমি ফিল করলাম যে একটা কাউকে দরকার যার সঙ্গে আমি কথা বলতে পারবো, লাইক মাইন্ডেড কেউ। সবাই নয়, অবভিয়াসলি সবাই নয়, আমি ঘুরতে যেতে সবার সঙ্গে পছন্দ করি না। ঠিক। এমন মানুষ দরকার যাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারবো। এই ফিলিংসগুলো কিন্তু দেখবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চেঞ্জ হয়। একদম একদম একদম। ইনফ্যাক্ট তোমার মানে এটা এটা মনে হয় যে তোমার আজীবনই থাকবে এই ব্যাপারটা, যে তুমি এমন কারোর সাথেই কথা বলতে চাও যার সাথে কথা বলে তোমার মনে হয় তুমি কিছু শিখছো, নইলে তুমি নিজেকে রিলিজ করছো। এই কমফর্টটা দরকার, এবং তোমার সাথে এটা সবাই পাবে। আমি যেটা ফিল করলাম আমাদের এতক্ষণের আড্ডায়, দুর্দান্ত আড্ডা। অনেক বড় একটা পডকাস্ট হয়ে গেল মনে হয়, আমার মনে আমি হয়। জানি না, আমি টাইম দেখিনি। মানে এত সুন্দর গল্প, মানে আমি সত্যি তো, তুমি ভাবো না, আমাদের তো সত্যি কোনো স্ক্রিপ্ট নেই, আমরা আড্ডা মারতে বসেছি, এটাই ঠিক করেছিলাম, সেটাই কিন্তু আজকে আর হলো। সেটাই হলো, আর সত্যি খুব ভালো হলো। আই ওয়াজ রিয়েলি ইগার টু অ্যাটেন্ড দিস পডকাস্ট, এবং আমি আলাদা করে সময়ও রেখেছিলাম আজকের দিনটা, এবং মানে আজকের দিনটা ভালোই কাটলো, আমার সুন্দর একটা দিন কাটলো। আমারও ভীষণ ভালো কাটলো। খুব ভালো থেকো, চেঞ্জ হয়েও না, থ্যাংক ইউ, এরকমই থ্যাংক থেকো। ইউ। না না না, না দেখো, চেঞ্জ হয়েও না বলাটা খুব কঠিন অ্যাকচুয়ালি। ওই অনুপম রয়ের একটা গান আছে না, শুনো, অভ্যেস বলে কিছু হয় না পৃথিবীতে, পাল্টে ফেলাই বেঁচে থাকা। খুব সুন্দর একটা গান, ছোটবেলায় শুনতাম। সব পাল্টে ফেলো, ভেতরের মানুষটাকে পাল্টিও না, হ্যাঁ, এইটুকু আই বলবো। উইল ট্রাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।